আসবে না বাকিরা, নাকি বাকিদের জন্য আমাদের গাড়ি পাঠাইতে হবে? স্যার আসবে স্যার, আপনি শুরু করে দেন। আমরা কি তাদের জন্য গাড়ি পাঠাবো নাকি পার্সেন্টেজ নিয়ে ফেলবো? এখন দুইটা বিষয়, একটা হলো পার্সেন্টেজ নিয়ে ফেললে তখন কি প্রতিদিন তাড়াতাড়ি ঢুকবে এরকম, রিল্যাক্স দিলে যা হয় আর কি, ঠিক না? এনিওয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আমার মনে হয় একটু রিক্যাপ করে শুরু করে দিই, ইট উইল বি বেটার ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্ছ তো আমাকে না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমাদের সকালে ক্লাস হয়েছে আজকে ফেজ 1 এর? হয়েছে স্যার, বায়োলজি স্যার, কি ক্লাস হয়েছে? ফিজিওলজি। ফিজিওলজি না? আর তোমাদের প্রফেশনাল পরীক্ষার কি অবস্থা হবে? জি স্যার, হবে তো। এই নোটিশটা কি ঠিক আছে নাকি না? ঢাকায় যে একটা নোটিশ সার্কুলার হয়েছে, এটা কি তোমাদের জন্য প্রযোজ্য? এরকম কোনো নিউজ আছে? জি স্যার, সবার জন্য। এখানে তো অবশ্য বলা হচ্ছে প্রথম প্রফেশনাল এক্সাম এবং শেষ প্রফেশনাল এক্সাম ডিসেম্বরের পরে হবে, এরকম লেখা ছিল না লাইনটা? সেই হিসেবে তো তোমাদের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি হওয়ার কথা না নাকি? যাই হোক, এটা টোটালি ডিপেন্ডস অন সিচুয়েশন। এনিওয়ে, পড়াশোনা করে যেতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো একেবারে ব্যতিক্রম, এভাবেই তোমরা এগিয়ে যাচ্ছ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুইটা ফেজ একসাথে চালানো ডেফিনেটলি তোমাদেরকে আসলে সাধুবাদ জানানো দরকার। অনেক সাহসী তোমরা, দুইটা ফেজ একসাথে চালাচ্ছ, আলহামদুলিল্লাহ। সুযোগ হলে পুরো 5th ইয়ার পর্যন্ত চালাই দিলা, কি বলো? এনিওয়ে, আমরা তোমাদেরকে গত দুইটা ক্লাসে 3টে ইম্পর্টেন্ট টপিকস আমরা মোটামুটি পড়াইছি। তার মধ্যে একটা হলো প্রেগন্যান্সি, আর পরে হচ্ছে ডেলিভারি এবং অ্যাবর্শন। তো একটু রিক্যাপ করলে, প্রেগন্যান্সিতে আমরা বলছি এটা ডেফিনিশন খুবই ইম্পর্টেন্ট, এবং প্রেগন্যান্সির ক্ষেত্রে বলতে হবে এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, ঠিক আছে? প্রেগন্যান্সি হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এটা কিন্তু প্যাথোলজি না। প্যাথোলজি মিন্স হচ্ছে যে যে কোনো ধরনের ফিজিওলজিক্যাল প্রসেস এর বাইরে যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিকে বলা হয় প্যাথোলজি। এবং প্রেগন্যান্সি কখন হবে সেটা আমরা জানি, যখন একটা ওভাম স্পার্ম দ্বারা ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে? এরপর আমরা কি বলছি? এরপর আমরা বলছি যে প্রেগন্যান্সির 3টা সাইন আছে, 3 ধরনের সাইন আছে। একটা হলো প্রিজাম্পটিভ সাইন, আর একটা হলো প্রবাবল সাইন, এরপর হচ্ছে তোমার কনফার্মেটরি সাইন, ঠিক আছে? তো প্রিজাম্পটিভ সাইনের মধ্যে আমরা বলছি একেবারে আর্লি যেগুলো, কুইকেনিং, মর্নিং সিকনেস, তারপর হচ্ছে তোমার অ্যামেনোরিয়া, এরকম প্রায় 9টা সাইন আমরা বলছি তোমাদেরকে। প্রবাবল সাইন বলছি আমরা অনেকগুলো, এরপরে পজিটিভ সাইন অনেকগুলো বলছি। এরপরে আমরা বলছি যে প্র্যাকটিক্যালি ক্লিনিক্যালি আমরা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন হরমোন টেস্ট করি ইউরিনে, যেটাকে বলছি ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। আর্লি মর্নিং স্যাম্পল নিতে হয়, ঠিক আছে? এরপরে গিয়ে আমরা যেটা বলছি তোমাদেরকে ডেলিভারিটা আমরা কতদিন পড়িয়েছিলাম তোমাদের? তো ডেলিভারির ক্ষেত্রে আমরা বলছি এটা হলো স্পন্টেনিয়াস এক্সপালশন হতে হবে। আর ডেলিভারি এবং অ্যাবর্শনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স বলছি যে অ্যাকর্ডিং টু ফরেনসিক মেডিসিন বা মেডিকেল লিগালি, যে ডেলিভারির ক্ষেত্রে স্পন্টেনিয়াস এক্সপালশন অফ ফিটাস যেটা হয়, এটা ফুল টার্ম প্রেগন্যান্সির পরে হয়, বা গাইনিকোলজিক্যালি বা গাইনিতে তারা বলতেছে 28 উইকস পার হওয়ার পরে। আর একটা বলছিলাম যে 28 উইকস মিন্স হচ্ছে ভায়াবল এজ। তো ভায়াবল এজ মানে হচ্ছে যেই এইজে তোমার কি হয়, ফিটাস যদি ডেলিভারি হয় সেক্ষেত্রে অবশ্যই ফিটাসটা কি লাইফ সাস্টেইন করতে পারে।
তো এখন কথা হলো এর আগে যদি তোমার এক্সপালশন হয়ে যায় যেমন 20 উইকস অথবা ফুল টার্মের আগে, সেটা বলতেছি কি অ্যাবর্শন। তো ডেলিভারির ক্ষেত্রে আমরা বলছি বেশ কিছু সাইন পাওয়া যাবে। তুমি যদি একটা ডেলিভারির কেসকে এক্সামিন করো, তুমি কিছু সাইন পাবা। আমরা বলছি প্রেগন্যান্সিতে যা যা পাওয়া যাবে, ব্রেস্ট চেঞ্জ, ভেজাইনাল চেঞ্জ, সার্ভাইকাল চেঞ্জ, অ্যাবডোমিনাল চেঞ্জ, যে স্ট্রায়ার যে চেঞ্জ গুলো, এগুলো সবগুলোই তুমি রিসেন্ট ডেলিভারিতে পাবা। ঠিক আছে, সাথে কিছু মানে স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার্স পাবা। এর মধ্যে একটা ডিসচার্জ পাওয়া যায়, সেটা কি নাম বলছিলাম, কেউ বলতে পারবা? লোকিয়া। লকিয়া। লোকিয়া। এই লকিয়াটা আমরা বলছি যে এটা 2 to 3 উইকস, কোথাও 2 উইকস পর্যন্ত এটা কি করে ডিসচার্জ হতে থাকে। এটা তিন ধরনের, লকিয়া রুব্রা, লকিয়া সেরোসা এবং লকিয়া এলবা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা প্রায় পরীক্ষার সময় জিজ্ঞেস করে কোন দিন থেকে। প্রথম 4 থেকে 5 দিন পর্যন্ত লকিয়া রুব্রা, এরপরের 4 ডেজ হচ্ছে লকিয়া সেরোসা, এরপর হচ্ছে 9 ডেতে গিয়ে লকিয়া এলবা। হ্যাঁ, এরপর আমরা বলছি যে ইউটেরাসের সাইজটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়ে যায় এবং ইউটেরাসের সাইজ যে গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়, আমরা বলছি যে পার ডে কতটুকু 1.5 সেন্টিমিটার করে কমে যায় এবং নরমাল পজিশনে একটা ইউটেরাস যখন চলে আসে সময় লাগে 9 উইকস। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা যেগুলা ভাজাইনাল চেঞ্জ, সার্ভাইকাল চেঞ্জ, এগুলা হতে পারে, এগুলো তোমরা জানো। এরপরে গিয়ে আমরা তোমাদেরকে বলছিলাম যে অ্যাবর্শন। তো অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা বলছি যে এখানেও এক্সপালশন অফ দ্য ফিটাল পার্ট বা প্রোডাক্ট অফ কনসেপশন এখানে ইয়া হয়। এখন কথা হলো এই যে তোমার প্রোডাক্ট অফ কনসেপশনের যে পার্টগুলো তোমার এক্সপালশন হচ্ছে, ফুল টার্মের আগে যদি হয় বা কোথাও বলা হচ্ছে 28 উইকস এর আগে হয়, এটা অ্যাবর্শন। এবং সেটার ক্ষেত্রে ফরেনসিক মেডিসিনে আমাদের অনেকগুলো টাইপসের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, ক্রিমিনাল অ্যাবর্শন। কারণ হলো আমরা মেডিকো লিগ্যাল সাবজেক্টে তোমার এই ক্রিমিনাল কেস, এই রিলেটেড কাজগুলাই যেহেতু আমাদের সাথে জড়িত, সেজন্য আমাদের ক্রিমিনাল অ্যাবর্শনটা বেশি ইম্পর্টেন্ট। এমনি যদি তুমি চিন্তা করো আরো কি কি টাইপস আছে, আমরা বলছি ন্যাচারাল অ্যাবর্শন, থেরাপিউটিক অ্যাবর্শন, এরপর আমরা বলছি ক্রিমিনাল অ্যাবর্শন, এরপরে তোমার আদার্স ইউজেনিক এটসেট্রা এটসেট্রা আছে। এনিওয়ে, এরপরে আমরা বলছি যে ক্রিমিনাল অ্যাবর্শনের ক্ষেত্রে যদি একটা কেস পাওয়া যায় কি কি তুমি ফিচার্স পাবা। তো সেক্ষেত্রে আমি তোমাদের গ্রসলি বলছি যে এক্সটার্নাল ফাইন্ডিংস, ইন্টারনাল ফাইন্ডিংস। এক্সটার্নাল ফাইন্ডিংস এর মধ্যে প্রেগন্যান্সি রিলেটেড যে সাইনগুলো আছে এগুলো তুমি পাবা। এরপর বলছি প্রাইভেট পার্ট এক্সামিনেশন লাইক ইন্টারনাল ফাইন্ডিংস এ আমরা বলছি যে এখানে টিয়ার পাবা, লেসারেশন পাবা, ক্লটেড ব্লাড পাবা, সোয়ালোইন পাবা, এরকম অনেকগুলা কথা আমরা তোমাদেরকে বলছি। এমনকি প্রোডাক্ট অফ কনসেপশনের পার্ট অনেক কিছু ইউটারাসে রিটেইন করে যেতে পারে, সেটা তুমি এক্সামিন করলে পাবা। ভ্যাজাইনাল রগোসিটি লস হয়ে যাবে, আর অনেক লেসার ফোর্সিটি লস হয়ে যাবে, এই সবগুলো তুমি পাবা। এরপরে আমরা বলছি যে ক্রিমিনাল অ্যাবর্শনের ক্ষেত্রে যদি একটা কেস আসে তোমার ক্ষেত্রে, তোমাকে ডিউটি ডক্টরের কাজ, ডিউটি ডক্টরের কাজ হচ্ছে যদি দেখতে পাও যে তুমি অনেক বেশি ব্লিডিং হচ্ছে, লাইফ সেভিং করাটা হচ্ছে জরুরি। ফার্স্ট অফ অল তোমাকে আগে একটা ফিমেল অ্যাটেন্ডেন্স নিয়ে তাকে এক্সামিন করে কনফার্ম হতে হবে ইটস এ কেস অফ অ্যাবর্শন। এবং এটা যদি তুমি ক্রিমিনাল অ্যাবর্শন চিন্তা করে ফেলো, যদি তোমার কাছে সময় থাকে ইউ হ্যাভ টু ইনফর্ম দ্য পুলিশ। যদি সেই সময়টা না থাকে ইউ হ্যাভ টু ট্রিট ফার্স্ট। লাইফ সেভিং, দ্য লাইফ অফ মাই পেশেন্ট ইজ মাই ফার্স্ট কনসিডারেশন। তাহলে তুমি তার লাইফ সেভিংটা আগে করবা। লাইফ সেভিং ট্রিটমেন্টের পাশাপাশি যদি দেখতে পাচ্ছ না সে সাস্টেইন করবে না, তাহলে ডাইং ডিক্লারেশন রেকর্ড করবা এবং পরবর্তীতে পুলিশকে ইনফর্ম করবা। এই জিনিসগুলো আমরা তোমাদের বলছি। এরপর আমরা তোমাদের বলছি যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, এমটিপি। এই যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, আমরা এটা কি বলছি, এটা হচ্ছে অনেক সময় আমাদেরকে মেডিকেলি ক্লিনিক্যালি আমাদেরকে ডিসিশন নিতে হয় যে আমরা এই প্রেগন্যান্সিটা কন্টিনিউ করব কিনা। এখন কথা হচ্ছে এই প্রেগন্যান্সি আমরা কন্টিনিউ করব কিনা, সেটার জন্য তো আমাদের অনেকগুলো কথা থাকতে পারে। যেমন একটা বলছি 4 ধরনের টাইপস বলছি, এর মধ্যে একটা হলো থেরাপিউটিক। এটা ফিমেল
একটা মহিলা তার প্রেগন্যান্সি ডেভেলপ করছে, কন্টিনিউ করতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি তার রক্ত শূন্যতা আছে, তার তোমার লাইফ থ্রেটেনিং কোন ইভেন্ট আছে, তার ডেলিভারি হলে লাইফ হ্যাম্পার হতে পারে, ঠিক আছে, তার অন্য কোনো কোমরবিড ডিজিজ আক্রান্ত। তখন আমরা বলছি যে এরকম যদি কোনো লাইফ থ্রেটেনিং কন্ডিশন থাকে, সেক্ষেত্রে মেডিকেলে আমরা বোর্ড গঠন করে আমরা ডিসিশন নিয়ে, ফ্যামিলি কনসেন্ট নিয়ে এই প্রেগন্যান্সিটাকে টার্মিনেট করে দিতে পারি, যে ফিটাসটাকে আমরা আর নিব না বা কন্টিনিউশন হতে দিব না। দিস ইজ কল্ড মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। দিস ইজ থেরাপিউটিক ফর ট্রিটমেন্ট পারপাস, লাইফ সেভিং ফর দ্য মাদার। এরপর আমরা বলছি যে তোমার আর কি হতে পারে, ইউজিং। অনেক সময় আমরা দেখতে পারি যে তোমার যদি ক্রোমোজোমাল স্টাডি করি, তখন দেখা যায় ডপলার স্টাডি করি, দেখা যায় কি আর্লি প্রেগন্যান্সিতে যে ফিটাল কোনো অ্যাবনর্মালিটি থাকলে, ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকলে, সেক্ষেত্রে আমরা তোমার বুঝতে পারি যে এটা তো কন্টিনিউয়েশন অফ দ্য প্রেগন্যান্সি হলো আলটিমেটলি কি এটা বিকলাঙ্গ বাচ্চা হবে, ফ্যামিলির বোঝা হবে। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে এটাকে ড্যামেজ করে দিতে পারি, দ্যাট মিন্স এন্ড করে দিতে পারি। দিস কল টার্মিনেশন। এটাও একটা ইউজেনিক, যে ভবিষ্যতে এটা দেখতেছে আউটপুট ভালো না, এই জন্য এটার নাম হচ্ছে ইউজেনিক মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এরপরে আমরা বলছি তোমাদেরকে হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ান মানে অনেকগুলো কেস ইদানিং আমরা পাচ্ছি সমাজের মধ্যে, রেপ কেস। রেপের মাধ্যমে অনেকগুলো প্রেগন্যান্সি ডেভেলপ করতেছে। এই মহিলা এটা যদি প্রেগন্যান্সিটা কন্টিনিউশন করে, এই বাচ্চা যদি দুনিয়াতে আসে, তাহলে দেখা যাবে কি এটা তার জন্য একটা সোশ্যাল স্টিগমা হয়ে যাবে। এটা তার বাচ্চা না, সবাই খারাপ চোখে দেখবে, সেও মেন্টালি ট্রমাটাইজড হবে, ডিপ্রেসড থাকবে। তখন আমরা এটাকে টার্মিনেট করে দিতে পারি। এবং সোশ্যাল, সামাজিক বিভিন্ন ভ্যালুজ, আর্থসামাজিক সোশিও ইকোনমিক কন্ডিশন, সে তার এই বাচ্চাকে খাওয়া ভরণ পোষণ করতে পারবে না, ফ্যামিলি কন্ডিশন এরকম ভালো না, এই সমস্ত কন্ডিশন আমরা মেডিকেল টার্মসে প্রেগন্যান্সি করতে পারি। এগুলো সব লিগ্যাল করা যায়, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট নোট এবং এমটিপি। এটা স্যাররা বিশেষ করে সুমন মকসুদিদা তোমাকে শুরুতে বলবে হোয়াট ডু ইউ মিন বাই এমটিপি, তুমি আকাশ থেকে পড়বা যে এটা আবার কি, ঠিক আছে। দ্যাট মিন্স মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এরপর আমরা তোমাদের বলছি যে অ্যাবর্শন করার জন্য কি কি মেথডস আছে। অ্যাবর্শন করার ক্ষেত্রে আমরা বলছি জেনারেল কিছু ভায়োলেন্স আছে। জেনারেল ভায়োলেন্সের মধ্যে কি কি হতে পারে দেখি, কেউ মনে আছে কি কি হতে পারে? ইন্টেনশনাল, তারপর অ্যাক্সিডেন্টাল। হ্যাঁ, এটা তোমার অ্যাক্সিডেন্টাল হতে পারে, অথবা তোমার এটা স্পন্টেনিয়াসও হতে পারে, অথবা তোমার নরমালিও হতে পারে। এখন এই যে জেনারেল ভায়োলেন্স যেগুলো আছে, এর মধ্যে অনেকে যদি তোমার ইন্টেনশনালি করে, কি কি করতে পারে, কি কি বলতে বলছিলাম আমরা? কাপিং, তারপর প্রেসার। অনেক বেশি অ্যাবডোমেনে প্রেসার দিতে পারে, লাইক অ্যাবডোমিনাল ব্লু, লাথি দিতে পারে কেউ, অথবা হচ্ছে সে জাম্পিং করতে পারে, অথবা সে সাইক্লিং করতে পারে, দড়ি লাফ স্কিপিং করতে পারে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠানামা করবে জোরে জোরে। ওঠানামা করতে পারে। এই যে এরকম যে প্রেসার লাগে কাজগুলো যদি করে, তার অ্যাবর্শন হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরো কিছু বলছি মেথডস আছে। কি কি মেথডস আছে? স্যার ড্রাগস দিয়ে। ড্রাগস দিয়ে, ভেরি নাইস। আমরা অ্যাবর্টিফিশিয়েন্ট ড্রাগস ইউজ করতে পারি। এবং তোমাদেরকে আমরা বলছি যে অ্যাবর্টিফিশিয়েন্ট ড্রাগস এর মধ্যে কিছু আছে যেমন আর্গোট, এগুলো ইউটেরাসকে কন্ট্রাকশন করে। তো আমরা বলছি যে আমাদের অ্যাবর্শন করার জন্য একটা কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাস যখন কন্ট্যাক্ট করা শুরু করবে, দুনিয়ার কোনো মানুষের কুদরত নাই যে এখানের ভিতরের কোনো প্রোডাক্ট রেখে দেওয়া। ইউটেরাসের প্রোডাক্ট এগুলো হচ্ছে অটোনোমাস, অটোমেটিসিটি আছে এদের। যদি তোমার এরেকশন পটেনশিয়াল ডেভেলপ করে যায় এই মাসলের ইউটেরাসের, তুমি এটাকে স্টপ করাইতে পারবে না। সে কন্ট্রাকশন করতে 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 যতক্ষণ তার ভিতরের মধ্যে যা আছে সব বের করে না দিছে, এতক্ষণ সে কন্ট্রাকশন করতেই থাকবে। তুমি বলতে পারো স্যার অনেক সময় বাচ্চা তো আটকে যায়, তো বাচ্চা এটা যে আটকে যায়, তখন কি ইউটেরাস কন্ট্রাকশন বন্ধ করে দেন না? এই বাচ্চা আটকেছে কেন, এই জন্য সে আরো বেশি জোরে জোরে কন্ট্রাক্ট করবে। এই জন্য দেখা যায় যে বাচ্চা গেছে আটকে, কারণ হচ্ছে তার আউটলেট ছোট, কিন্তু ইউটেরাস বলতেছে বাইরে হইতেই হবে। এই জন্য সিভিয়ার পেইন হয়, পেশেন্ট চিল্লাইতে থাকে, এবার ডেলিভারি হয়, ঠিক আছে। এই জন্য সিজার করতে হয় অনেক সময় ইমার্জেন্সি, কারণ বাচ্চা মারা যাবে। ওদিক থেকে বাইর করে দিচ্ছে আর এদিকে সে বেরোতে পারতেছে না, সেসপেক্সিয়া হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। বিকোনিয়াম স্টেইন খেয়ে ফেলবে, ওখানে পায়খানা খেয়ে ফেলবে,
এই জন্য দেখা যায় অনেক সময় আমরা ইমিডিয়েটলি পর্যন্ত সিজার করতে হয়। তাহলে এই যে ইউটেরাসের কন্ট্রাকশন যদি তুমি তৈরি করে দিতে পারো, তাহলে অবভিয়াসলি তোমার কি হবে, অ্যাবর্শন হয়ে যাবে। এরপর আমরা বলছি যে কিছু স্টিক পাওয়া যায়, দ্যাটস কল অ্যাবর্শন স্টিক। এই অ্যাবর্শন স্টিকটা অনেকটা বলছিলাম যে ড্রাম স্টিক লাইক অ্যাপিয়ারেন্স। এটা একটা উডেন স্টিক হতে পারে বা অন্য কিছু হতে পারে। তার মাথায় একটা কি থাকবে, র‍্যাপ থাকবে, র‍্যাপিং করা থাকবে একটু ওয়াইড এরিয়াতে। ওখানে আমরা কটন থাকতে পারে। এই কটনের মধ্যে যদি অ্যাবর্টিফিশিয়েন্ট কিছু ড্রাগ যদি আমরা ওখানে মিক্স করি, কি কি আমরা মিক্স করতে পারি? আর্গট, আর্সেনিক অ্যাসিড, স্যালিন, মার্কারি, আয়রন, বোরেক্স, আর্গটকে ক্যাস্টর গুঁড়া অয়েল, করে লাগিয়ে দিতে পারি, ভেরি গুড। আর্সেনিক আমরা দিতে পারি, লেড দিতে পারি, মার্কারি দিতে পারি, ইয়েলো ওলিয়ান্ডার দিতে পারি। এগুলো সব আমরা পয়জনিং করানোর সময় দেখবা কিছু কিছু পয়জনিং আমরা বলবো দিস আর অ্যাবর্টিফিশিয়েন্ট ড্রাগ। তখন তুমি বুঝবা যে এদেরকে অ্যাবর্শন স্টিকের মাথায় সেট করে পার ভেজাইনা দিয়ে সার্ভিক্স ক্রস করে যদি আমরা ইউটেরাসের মুখ পর্যন্ত নিয়ে যেতে পারি, এবং আমরা কি করব, এটাকে ওখানে প্লেস করে রেখে দিব। প্লেস করে রাখার পর আমরা বলছি কতক্ষণ রাখবো। তো আমরা বলছি যখন ইউটেরাসের কন্ট্রাকশন শুরু হবে তখন তো পেশেন্ট বুঝতে পারবে যে পেইন শুরু হয়েছে, তখন আমরা আস্তে করে এই স্টিকটা বের করে ফেলবো। কারণ এবার ইউটেরাসের যখন তোমার ইয়া হবে কি বলে কন্ট্রাকশন শুরু হয়ে যাবে, তখন আর স্টিকটা রাখার দরকার নেই। ওই এখন ওই রাস্তাটা ফ্রি করতে হবে। তাহলে যখন মানে ইয়া হবে তোমার কন্ট্রাকশন শুরু হয়ে যাবে, তখন আমরা অ্যাবর্শনের স্টিকটা বের করে ফেলবো, তার প্রোডাক্টগুলো বের হয়ে চলে আসবে আস্তে আস্তে। এখন তুমি বলতে পারো যে স্যার ক্রিমিনাল অ্যাবর্শনের প্রবলেমটা কি কি হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে, বা কজেস অফ ডেথ কি হতে পারে? এগুলো সব সেম কাছাকাছি কোয়েশ্চেন। কমপ্লিকেশন কি হতে পারে বলো? এক নাম্বার হতে হেমোরেজ হতে পারে, ইউটেরাস হ্যামোরেজ হতে পারফোরেট পারে, হয়ে যেতে পারে। অবভিয়াসলি ভেরি নাইস। হ্যামোরেজ হতে পারে। হ্যামোরেজটা কেন হতে পারে? কারণ হচ্ছে যে তুমি যদি এক্সপার্ট হ্যান্ডে যদি এটা হ্যান্ডেলিং না করো, তাহলে দেখা যাবে এই যে ইউটেরাসটা কন্ট্রাকশন করতেছে, করতে হতে বেশি কন্ট্রাকশন হলে, বিগোরাস হলে, আবার যদি তার আগে থেকে হেমোফিলিয়া থাকে অথবা তার ব্লিডিং ডিসঅর্ডার থাকে, তো ব্লিডিং হইতেই থাকবে। তোমাকে ব্লাড বন্ধ করার জন্য অথবা ব্লাড যদি না দাও তাহলে সে হ্যামোরেজ হইতে হইতে মারা যাবে। আর কি হতে পারে? যদি তুমি সেপ্টিসেমিয়া, না করো, সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে, ইনফেকশন ডেভেলপ করতে পারে, সেপসিস ডেভেলপ করতে পারে, একদম মারা যাবে সে। কারণ যারা হচ্ছে দায়ী, যারা তোমার হচ্ছে ধাত্রী বলো, যারা আনস্কিলড অ্যাবর্শনিস্ট, তারা তো এই জিনিসগুলো মেনটেন করে না। এই জন্যই তো বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাবর্শনে মারা যায়। এবং ক্রিমিনাল অ্যাবর্শন গুলাতে মারা যাওয়ার পরে তোমার কাছে আসলে তখন তুমি গিয়ে এগুলাকে কি করতেছো, ট্রিটমেন্ট করতেছো। এই জন্য ফরেনসিক এই পার্টটা চলে আসছে যে ক্রিমিনাল অ্যাবর্শন। এরপরে আর কি হতে পারে? পারপুরেশন হতে পারে, এম্বোলিজম একটু হবে। আগে। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাম্বুলিজম হতে পারে, যে থ্রম্বাস ডেভেলপ করে স্ট্রোক করে ফেলতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে। ঠিক আছে, এগুলাই হচ্ছে আমরা বলছি কজেস অফ ডেথ ইন ক্রিমিনাল অ্যাবর্শন। ইমিডিয়েট কিছু কজ আছে, ডিলেড কিছু কজ আছে, রিমোট কিছু কজ আছে। ইমিডিয়েটের মধ্যে ভ্যাগাল ইনহিবিশন, অনেক বেশি পেইন হয়ে মারা যেতে পারে। ভ্যাগাস নার্ভ ইনহিবিশনে তোমার কার্ডিওজেনিক শক হয়ে যেতে পারে। তারপরে কি হতে পারে, যে একটু বলছে হ্যামোরেজ, পারভার্সন, সেপসিস, তারপর হচ্ছে এই জিনিসগুলো হতে পারে। এগুলো আমরা তোমাদেরকে পড়াইছিলাম। এনিওয়ে, এরপরে আমরা তোমাদেরকে বলছিলাম কি, যে কিছু টার্মিনোলজি আছে আমাদের, অনেক সময় এগুলো আমাদের লাগে। এগুলো যেমন বলছি আমরা প্যান্টম প্রেগন্যান্সি বা স্পোরিয়াস প্রেগন্যান্সি, সেটা কি ছিল কেউ বলতে পারবা? আজকে পার্টিসিপেন্ট কম, হ্যাঁ 44 আমি সহ। আমি এরপরে ঢুকলে এদেরকে অ্যাবসেন্ট করে দেব। হ্যাঁ স্যার ফলস প্রেগন্যান্সি হবে ওটা। হ্যাঁ, প্যান্টম প্রেগন্যান্সিটা হচ্ছে একটা ফলস প্রেগন্যান্সি। এই ফলস প্রেগন্যান্সির ক্ষেত্রে সাইন সিম্পটমস থাকবে সাইন সিম্পটমস থাকবে উইদাউট ফিটাস। দেখা গেছে সে উইদাউট বিং প্রেগন্যান্ট। হ্যাঁ ভেরি গুড। দেখা যাবে কি সে বলতেছে তোমার তার মর্নিং সিকনেস, প্রিজাম্পটিভ সাইন, প্রবাবল সাইন এগুলো আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কাদের এগুলা বেশি হতে পারে? যারা ডিপ্রেসড এবং এক্সট্রিম ডেজায়ার টু প্রেগন্যান্সি, উইডো, অনেক অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না, তার খুব ইচ্ছে একটা বাচ্চা নেওয়ার,
তাই তাদের এরকম ফলস বিলিভ হতে পারে। কনফার্ম কিভাবে হবে? এটা আল্ট্রাসাউন্ড করলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা বলছি যাদের আর কাদের, যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাইলে সেন্ট্রাল ওবেসিটি হয়, পেট বড় হয়ে যাচ্ছে। অনেকে সন্দেহের চোখে দেখে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখবা ইয়াং ফিমেল, 18 বছর বয়স, 20 বছর বয়স, বিয়ে হয় নাই, কিন্তু তার অ্যাবডোমেন বড় হয়ে যাচ্ছে। এক নাম্বার কারণ বলবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। সামাজিকভাবে তাকে বাবা মা ভয়ে শেষ, গালি তালি দিয়ে অস্থির, সে বলবে যে ঘটনা কি, এনে বাতাস টাতাস লেগে গেল কিনা। এখন তোমার করণীয় কি অ্যাজ এ ফিজিশিয়ান, বা তোমার কাছে যদি তোমার ফ্রেন্ড তোমাকে যদি উনি জিজ্ঞেস করে যে হাউ আই রিকভার ইট, তখন তুমি কি বলবা? তুমি বলবা যে হিস্ট্রি নিবা, কোন ড্রাগ নিচ্ছি কিনা। এখন তো তোমার ইয়াং এজের ফিমেলদের মেলদেরকে আমরা অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপর হচ্ছে তোমার মোড ডিসঅর্ডারের জন্য এটি ডেভেলপ হয়, বিশেষ করে ট্রেডিশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগে বেশি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি আগে স্টেপে তুমি কোনো ওষুধ নিচ্ছ কিনা। যদি সে এক্সট্রা কোনো মেরিটাল অ্যাফেয়ার্স না থাকে, তাহলে তার ড্রাগ হিস্ট্রি নিবা। ড্রাগ হিস্ট্রিতে গিয়ে তুমি দেখবা যে তার কোনো কি হচ্ছে অ্যান্টিসাইকোটিক ট্রেডিশনাল সে নিচ্ছে কিনা। তুমি যদি এটা ডায়াগনোসিস করতে পারো, বাই চান্স ধরো তোমার কোন একটা ফ্রেন্ড তোমার সেন্টিক্স বা এখানে ফ্লুফেন্টিক্সল, হ্যালোপেরিডল অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো নিচ্ছে, তুমি যদি এটা ধরে ফেলতে পারো এবং তাকে বলতে পারো এটা অফ কর, তুই 1 মাসের মধ্যে এটা কমে যাবে, দেখবা তুমি হিরো হয়ে যাবা। ঠিক আছে, এরকম আমিও পার্সোনালি অনেকগুলো পেশেন্টকে আমিও মানে দেখতেছি সেন্ট্রাল ওবেসিটি হয়ে যাচ্ছে, পরে দেখি যে না অ্যান্টিসাইকোটিক অফ করার পরে এই জিনিসগুলো অফ হয়ে গেছে। এগুলো একদম প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল। এনিওয়ে, তো এই জিনিসগুলো আমাদের আমরা বলছিলাম। এরপর আমরা বলছি পস্তমাস চাইল্ড। এরপর আমরা বলছি পস্তমাস চাইল্ডের একটা এক্সাম্পল আমরা বলছি, সেটা কি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু 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 আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। যে পিতা মারা যাওয়ার পরে যদি কোনো ফিমেল প্রেগন্যান্সি হয় এবং সেটা ডেলিভারি হয়। ঠিক আছে, এরপর আমরা কিছু লেজিটিমেসি নিয়ে কথা বলছিলাম, ইলিজিটিমেট চাইল্ড, লেজিটিমেট চাইল্ড, প্যাটার্নিটি টেস্ট, এগুলো আমরা পরবর্তীতে আরো পরবর্তী লেকচারে আমরা বলবো। আমরা এতটুকু আর বলছিলাম তোমাদের। এনিওয়ে, আমার মনে হয় এই জিনিসগুলা তোমাদেরকে একটু রিক্যাপ করে দেওয়ার পিছনে যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ হলো তোমরা আসলে তো এখন ওভাবে পড়তেছো না, এবং না পড়ারই কথা। আবার অনেকে একটু রেগুলারাইজেশন করতেছে, এবং আমরা বলছিলাম যে একটু রেগুলার থাকলে তুমি মানে হঠাৎ করে গিয়ে বেশি পড়ার লোড হবে না। আর একটা ব্যাপার আমরা বিষয় হচ্ছে আমাদের রেদওয়ান স্যার যেটা বলছে সেটা হলো, এটা আমি তোমাদের মেসেজ পৌঁছাচ্ছি, তোমাদেরকে বলছে যে যে পরবর্তীতে যে আইটেমটা আছে না, তোমাদের আইটেমের ডেট কবে? স্যার 3 তারিখ থেকে শুরু মনে হয়। 3 তারিখ থেকে, আচ্ছা যাই হোক। তো 3 তারিখ থেকে যে আইটেম হবে, বা 3 বা 4 যেই তারিখ লেখা আছে, তো স্যার হচ্ছে যে আজকে পর্যন্ত আমরা যা পড়াবো আর কি। হ্যাঁ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আজকে না, জি সরি, স্যার। জি স্যার, হ্যাঁ, শোনা গত যাচ্ছে। গত ক্লাস বা আজকে পর্যন্ত। এনিওয়ে, স্যার বলছে যে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য তোমাদেরকে। ঠিক আছে, তোমাদেরকে কিছু প্রপে আসা কোয়েশ্চন যেগুলো পড়াইছি আমরা স্যার এবং আমি, স্যার বলছে এর প্রপে যে রিটেন কোয়েশ্চন গুলো আসছে এগুলো কালেক্ট করে তোমাদেরকে দিয়ে দিতে, তোমরা এগুলো লিখে জমা দিবা, এবং যারা এগুলো জমা দিবা না তারা ওই দিন অটোমেটিক্যালি আইটেমে পেন্ডিং জমা দিলে আইটেমে 50% পাস, বাকি প্রশ্ন পারলে তো পাস। ঠিক আছে, তো আমি তোমাদের মনিটরকে দিয়ে দিব। বেলাল, আফনান যারা আছো শুনতে পাচ্ছ অবশ্যই, জি স্যার। তোমরা এইগুলো সবাইকে দিয়ে দিবা, সবাই এগুলা লিখে তোমাদের সোহেল স্যারের কাছে জমা দিবা। যারা দিবা না তারা আইটেমে পেন্ডিং, এটা হচ্ছে অটো পেন্ডিং। ঠিক আছে, স্যার আমাদের তো ডিসেম্বরে প্রফ হওয়ার কথা বলতেছে, তো স্যার এখন তো স্যার ফার্স্ট প্রফের পড়া প্রায় আমরা পড়তেছি না বললেই হয়, মানে অনেক লোড হয়ে গেছে, এখন যদি এটা একটু কনসিডার করা হইতো। এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে হচ্ছে রিদওয়ান স্যার তো আমাদের ডিপার্টমেন্টের হেড। এখন স্যারের বক্তব্য হলো যদি তারা একটু লিখে তাহলে জিনিসগুলা শিখা হবে আর কি। এটাকে তুমি দুইভাবে নিতে পারো, যেহেতু এই অ্যাসাইনমেন্ট জমা দিলে তোমার
আইটেম ক্লিয়ার হচ্ছে। সো আইটেম পরীক্ষার জন্য তো তুমি এমনও পড়তা, সেটা হয়ে গেল। স্যার আইটেম তো আবার আমাদের ঠিকই ফার্স্ট নেবেন ইয়ার না, পড়াগুলো তো আছে স্যার, 50% বলতেছে। ওগুলো তো পড়া এটা লাগে। অসম্ভব স্যার, তো এত কিছু কেন করবে? এটা ফার্স্ট অলরেডি প্রপ স্যার ভালো এমনিতে করতে পারতেছিল স্যার। দুইটা ক্লাস থেকে, ফার্স্ট পেজের ক্লাস, সেকেন্ড পেজের ক্লাস, তারপরে অ্যাসাইনমেন্ট আইটেম। না বলতে চাচ্ছি না, ঠিক আছে। প্রপার স্যার সকালে পুরো টাইমটাই আমাদের এখানে ক্লাসে চলে যায়, তো সন্ধ্যার পর ক্লাসে থেকে যা চলে যায়। টাইম হয় তখনও স্যার যদি এসব নিয়ে বিজি থাকে তাহলে স্যার তোমরা- ফার্স্ট প্রফটা জি, কখন স্যার। বলবো? না 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 স্যার, আমি আরো- তোমাদের আচ্ছা আমি তোমাদের কন্ডিশন বুঝছি তো। আমি স্যারের সাথে এটা আলাপ করছিলাম, ঠিক আছে। এখন যেহেতু ডিপার্টমেন্টের হেড স্যার যেহেতু একটা জিনিস বলছে, সবসময় হচ্ছে যে সবগুলোতে আসলে নেগেটিভলি না দেখলে ভালো। কেন বলতেছি, এতে তোমাদের লাভ। মনে করো তুমি সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় যদি দাও, তাহলে হচ্ছে তোমার এটাতে হয়ে যাবে। কেন বলতেছি, কারণ হলো মনে করো 3 ঘন্টার এই জিনিসটার জন্য তোমরা এখন স্যারের কাছে, স্যারের সাথে ধরো কথা বলতে চাচ্ছ, আমি বলছি, স্যার বলছে না আর করো, and তোমরা কথা বলবে, একটা জিনিস সুন্দর হয় না আর কি। আর 2 নাম্বার হচ্ছে 3টা ঘন্টা আমার মনে হয় ব্যয় করে ফেললে এতে তোমাদের ওয়েটই বাড়বে, খুব বেশি সমস্যা হবে না। আর আমারগুলো তো আমি লেকচার দিয়ে দিছি, এগুলো তো তুমি দেখে দেখে লিখতে পারতেছো। আর 2 নাম্বার হলো আসলে এটাতে 50% না, যারা অ্যাসাইনমেন্ট দিবে সবাই পাস, ঠিক আছে। বাকিটা তোমাদের আইটেম পারা না পারা, আইটেম তো তোমরা পারবা ইনশাআল্লাহ, আমরা তো পড়াচ্ছি এগুলোই। তা আমি তোমাদের প্রতি যেটা রিকোয়েস্ট করবো, যেহেতু স্যার ডিপার্টমেন্টের হেড, স্যারের কিছু স্টাইল আছে আবার, স্যার সবসময় নেগেটিভ গুলা পছন্দ করে না আর কি। আমি তো ওনাকে পার্সোনালি চিনি, এটা এই জন্য আমি তোমাদেরকে বলবো যে ইমপ্রেশনের একটা ব্যাপার থাকে, একটা বেসের স্টুডেন্টদের। তোমাদের যদিও পরীক্ষার একটা মানে মানে কি বলতেছে এটাকে, একটু গুঞ্জন শোনা যাচ্ছে, তারপরেও আমি বলবো যে এইটা একটু করে ফেলো। আমি চেষ্টা করবো যে সামনে থেকে তোমাদের যেহেতু একটা পরীক্ষা স্যার দিতে, সামনে থেকে আমি চেষ্টা করবো স্যারকে একটু কনভিন্স করার জন্য যতটুকু স্যার আমাদের তোমাদের- যখন স্যার ক্যারি অন শুরু হয়েছিল তখন স্যার আমাদেরকে জানানো হয়েছিল যে স্যার মানে ফার্স্ট টার্ম পর্যন্ত হওয়ার পরে আর হবে না, মানে আমাদেরকে আবার এই ফার্স্ট ফেজের কাছে কি রিটার্ন করবে। কিন্তু স্যার ওটা তো হয় না। এখন স্যার আমরা সেকেন্ড মানে কি আবার সেকেন্ড টার্ম পড়াচ্ছেন স্যার, আমরা পড়তেছি স্যার, আইটেমও দিব স্যার, এইভাবে স্যার অ্যাসাইনমেন্ট দিলে তো আর মানে প্রেসার হয়ে যাচ্ছে স্যার। স্যার এখন ফার্স্ট প্রফটা যদি স্যার একটা সিউরিটি থাকতো, মানে হবে না বা এরকম কিছু মানে থাকলে অন্তত তাহলে কি? জানুয়ারিতে হবে এটা তো স্যার শিওর। জি স্যার, এটা শিওর। এটা প্রপার উপরে নোটিস স্যার দিয়ে দিয়েছে খারাপ ডিডিএস করবে স্যার। আমরা এখন ফার্স্ট প্রফের পড়া না পড়লে স্যার তো এখন আটকে যাবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আজকে স্যারের সাথে আলাপ করবো, এমনি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। বাকিটা স্যার যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে গুড, না করলে আমি অনুরোধ করব যে তোমরা এবারটা করে ফেলো, জাস্ট লিখা আর কি, দেখে দেখে এবারটা করে ফেলো, বাকিগুলোতে আমি ট্রাই করব। হ্যাঁ, বাকিগুলো স্যারকে রিকোয়েস্ট করে অফ করে দিব আর কি। কথা বুঝছো? ঠিক আছে, ঠিক আছে কিনা? না ঠিক নাই? আমি তাহলে আজকে কথা বলে শুধু আমি আজকে কথা বলে স্যারকে জানাবো এটা, ঠিক আছে। ওয়ারিড হওয়ার কিছু না ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের প্রেসার হয় মানে ফার্স্ট প্রফেশনাল এক্সাম, ঝামেলা হয় না, এরকম বিষয়গুলো মাথায় রেখে আগানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তো যাই, স্যার অ্যাসেসমেন্ট দেওয়ার পরে কি আবার আইটেম হবে? অ্যাসাইনমেন্ট বলতে এটা আসলে কিছু না, জাস্ট লিখা আর কি, কোয়েশ্চেন দিয়ে দিব, কোয়েশ্চেনগুলো লিখে জমা দিবা, শেষ। তাহলে স্যার আবার ওরাল পরীক্ষা যেটা হয় মানে আইটেম মুখে মুখে ভাইবাটা হবে আবার? হ্যাঁ হবে, হবে তো। তাহলে স্যার স্যার দুইটা কি না? আমার দোমাটা লাগবে না স্যার। তোমরা বুঝতেছো না তোমরা কি পরিমাণ ট্যালেন্ট, তোমরা বুঝতে পারছো? তোমাদের ওয়েট সম্বন্ধে, যোগ্যতা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে? তোমরা দুইটা না স্যার। একসাথে চালাচ্ছ, দেশ স্যার জাতি আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জি স্যার। স্যার, কি দেশ অবস্থা জাতি হচ্ছে এটা তো আমরা বুঝতেছি। দেশ এবং জাতি তোমাদেরকে নিয়ে গর্ববোধ করে যে তোমরা দুইটা প্রপ একসাথে চালাচ্ছ। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, টেনশন নিও না। হ্যালো, শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার।
আচ্ছা, আমাদের মনিটর দুজনে আমাকে বলো, মনিটর দুজনের বক্তব্য কি? স্যার আমরা স্যার আইটেম দিতেও স্যার রাজি না। জি সত্যি স্যার, কথা যেটা স্যার। স্যার আইটেমটাও মানেন স্যার, ভালো আরে, হবে। তোমরা আমাদের স্যার আমাদেরকে পারভেজ স্যার জানাইছে মানে 15 তারিখের পরে আমাদেরকে আবার ফার্স্ট ফেজের কাছে হ্যান্ড ওভার করবে। তাহলে স্যার মানে শুধু শুধু এই 15 তারিখের ভেতরে 2-3টা আইটেম স্যার নেওয়ার তো কোনো দরকার নেই। আমরা স্যার পড়তেছি ওভাবে পড়ে যাই। আচ্ছা দেখি না কি হয়, স্যার সাথে আলাপ করবো আর কি। চলো, এভাবে যেভাবে আছে এভাবে থাকুক না, তোমরা এটাকে খুব বেশি রিয়াকশন দেখিও না, অনেক সময় স্যাররা মাইন্ড করে ফেলে তো একটু ঝামেলা আর কি। আর আমরা তো আইটেমে আসলে তোমাদের এগুলো পেন্ডিং দিব, কি মনে করছো তোমরা? তোমাদের স্যার পেন্টিং না দিলে আমাদের তো পড়তে স্যার হবে। স্যার ফরেনসিক অনেক কঠিন, অনেকক্ষণ পড়ে পড়ে তারপর মুখস্থ হয়। কঠিন অবস্থা না? তোমাদের প্রতি আসলে সমবেদনা জ্ঞাপন করতেছি আমি, তোমরা ইনশাল্লাহ পারবা। আচ্ছা সমস্যা না, টেনশন নিও না, দেখা যাক কি হয়। ঠিক আছে, ফিউচার নিয়ে আমরা ওয়ারিড হব না। হ্যাঁ, আমরা সামনে যা আছে চলতে থাকো। স্যার সাথে একটু কথা বলে দেখি কিভাবে ফ্লেক্সিবল করা যায়। ঠিক আছে, এখন ঠিক আছে, একটু স্যার সাথে কথা বলে একটু ফ্লেক্সিবল করা যায় কিনা। ঠিক আছে, সবকিছুই তো আসলে আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, ওনারা যেটা ডিসেম্বরের পরবর্তীতে পরীক্ষা নেবে, তোমাদের তো আসলে ডিসেম্বরে হবে না, এটা তো হলো সেকেন্ড এবং থার্ড প্রফেশনাল হবে। এরপরে গিয়ে তোমাদের পরবর্তী সময়ে হওয়ার কথা বলা আছে, এই জন্য তোমরা খুব বেশি এখন চিন্তা করার দরকার নেই। আর পরীক্ষা চলে আসার বা একটু ডেট তো 1 মাস আগেই হবে, তার আগে সব ক্লোজ হয়ে যাবে, টেনশন নিও না। আর দেখি আমি স্যার সাথে আলাপ করে কিভাবে ফ্লেক্সিবল করা যায়। হ্যাঁ, তবে আমার সবসময় রিকোয়েস্ট থাকবে, এটা রিদওয়ান স্যার না হয় অন্য কেউ হলো অন্য কথা ছিল, রিদওয়ান স্যারের স্টাইলটা হচ্ছে যে উনি একটা জিনিস থ্রো করলে এটা তোমরা একটু ক্যাচ করবা, ক্যাচ করে এটাকে কিভাবে সহজভাবে ক্যাচ করা যায় সেটা আমি শিখিয়ে দিব, অসুবিধা নেই। কিন্তু তোমরা একেবারে মানে না করিও না, তাহলে কারণ হচ্ছে স্যার অনেক সময় এগুলা রিজিট থাকে আর কি, বুঝতে পারছো? তো এটা নিয়ে আমার মনে হয় টেনশন করার দরকার নেই, আমরা রিল্যাক্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এনিওয়ে, আজকে আমরা কিছু টপিকস একটু পড়বো। আমাদের টপিকস এর মধ্যে আছে হচ্ছে ভার্জিনিটি এবং ডিপ্লোরেশন, খুব প্র্যাকটিক্যাল কিছু টপিকস, একেবারেই নিজের ফিজিক্যাল নিজেদের সাথে সম্পর্কিত। তো আমার মনে হয় এই জিনিসগুলা তোমাদের একটু যদি মানে খেয়াল করো ক্লাসটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে অনেক। ঠিক আছে, আমাদের এখন পার্টিসিপেন্ট কয়জন? স্যার আপনি সহ 45 জন। ঠিক আছে, আমরা এটাই পার্সেন্টেজ নেব। ঠিক আছে, কেউ পরে এসে এভাবে তো আসলে ঢোকার সুযোগ নাই। ওকে ফাইন, ভার্জিনিটির ক্ষেত্রে আমরা একটু শুরু করি। সবাই এই টার্মের সাথে পরিচিত, খুব প্রাউড ফিল করে আমরা বিয়ের আগ পর্যন্ত, বা লাইক যে আই এম এ ভার্জিন গাই লাইক দ্যাট। ঠিক আছে, তো আজকে আমরা জানবো যে ভার্জিনিটি বা ভার্জিন কথাটা কাদের সাথে রিলেটেড। ভার্জিনিটি এজ এ টার্ম, আর ভার্জিন ইটসেলফ এক মানে লোককে বলা হবে। তো a virgin is a female who has not experienced sexual intercourse. তুমি এখানে ডেফিনেশন একটু খেয়াল করে দেখবা, ডেফিনেশনে ভার্জিনিটিতে বলা হচ্ছে কিন্তু ফিমেল, এখানে কিন্তু মেইলের কথা বলা নাই। তাহলে ভার্জিনিটিটা কাদের সাথে রিলেটেড? ফিমেলের সাথে। A virgin is a female who has not experienced sexual intercourse, যে একটা ফিমেল যার কখনো আগে সেক্সুয়াল ইন্টারকোর্সের হিস্ট্রি নেই, বিজ্ঞতা এক্সপেরিয়েন্স নেই। ঠিক আছে, নরমালি আনমেরিড যত ফিমেল আছে আমরা সবাইকে বলে থাকি ভার্জিন গার্ল, কিন্তু দেশ এবং জাতির বর্তমান কন্ডিশনে এটা বলার সুযোগ নেই, এবং বিশ্বের বিভিন্ন দেশে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু আইনগতভাবেও সিদ্ধ। তো যার কারণে দেখা যাচ্ছে তুমি এই টার্মটা যে শুধু আনমেরিড হলেই এটা ভার্জিন গার্ল এটা বলার সুযোগ নেই, তার আগেই কত কাহিনী হয়ে যায়, আল্লাহ মাফ করুক। তো এবং অনেকের আবার বাতাস লেগে যায়, এরকম অনেকগুলো আমরা কথাবার্তা শুনে থাকি। তো এগুলোতে আমরা যাব না, আমরা এই জন্য ডেফিনিশনে সবসময় আমরা বলবো যে যেই হোক না কেন, সেটা এমন হইতে পারে একটা ফিমেল বিবাহ হওয়ার পরও যদি সেক্সুয়াল ইন্টারকোর্স না হয় তখনও সে ভার্জিন। এই জন্য ডেফিনেশনটা হবে এ ভার্জিন ইজ এ ফিমেল হু হ্যাজ নট এক্সপেরিয়েন্স সেক্সুয়াল ইন্টারকোর্স। এখন তুমি বলতে পারছো তো ছেলেদের কি হবে? ছেলেরা কি ভার্জিন হবে না? ছেলেদের কি হবে?
এই ডেফিনেশন তো শুধু মেয়েদের জন্য দেওয়া, ছেলেরা কি করবে বলো? কারো অভিজ্ঞতা আছে কি, মানে এটা কি ছেলেদের ভার্জিনিটি কি, বা এই ডেফিনেশনে তো ফিমেলদের বলা হচ্ছে ভার্জিন, ইন্টারকোর্স হয়ে গেলেই সে ভার্জিনিটি লস হয়ে যাবে, আর না হলে সে ভার্জিন। তো ছেলেদের কি হবে? আর বলতে পারতেছে না কেউ নাকি, বলো। কে বলবা? রোল 6 আছে আজকে? সে কে? রোল 6 ছেলে না মেয়ে? ছেলে স্যার। কে এটা আসছে আজকে? না স্যার, না স্যার স্যার। ওর নাকি অনেক হাই ফিভার স্যার। হাই ফিভার দেখো আবার যাতে লো না হয়, তাকে বলো যে এটা যেন হাই থাকে সব সময়। এনিওয়ে, আচ্ছা তো বেলাল বলো দেখি, ওই তো মনিটরদের তো একটু কষ্ট করতে হয়, বলো। এ ভার্জিন ইজ এ ফিমেল, তো মেলের কি হবে? স্যার আইডিয়া নাই স্যার। আইডিয়া না, খুব চালাক ছেলে তুমি। আচ্ছা, বলা হচ্ছে ভার্জিনিটি সবসময় রিলেটেড টু ফিমেল, ছেলেরা অলওয়েজ ভার্জিন নাকি? ছেলেদের ভার্জিনিটির কোনো টেস্ট নাই, ছেলেরা আজীবন ভার্জিন, ঠিক আছে নাকি? ছেলেরা তো এখন মহাগ্রসী, যে আমাদের ভার্জিনিটি টেস্ট করার কোনো প্রুভেন কোনো টেস্ট নেই, এই জন্য ছেলেরা আজীবন ভার্জিন নাকি? বুঝে গেছে সবাই? এনিওয়ে, তো ভার্জিনিটি টার্মটা রিলেটেড টু ফিমেল, মেইলের ক্ষেত্রে আসলে কোথাও কিছু বলা নেই, তো আমরা গর্ব করে বলতে পারি ছেলেরা আজীবন ভার্জিন। আচ্ছা যাই হোক, এখন আসো ডিফ্লোরেশন। এই ভার্জিনিটির ঠিক অপোজিট টার্মটার নাম হচ্ছে ডেফ্লোরেশন, লস অফ ভার্জিনিটি, যে সেক্সুয়াল ইন্টারকোর্স একবার হয়ে গেলেই এটা ভার্জিনিটি লস হয়ে যাবে, ঠিক আছে? সেটাকে বলা হবে ডেফ্লোরেশন। এখন আমরা বলতে পারি, যেটা প্রায় সময় পরীক্ষাতে আসে, হোয়াট আর দ্য মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স, যে আমাদের মেডিকেল ফরেনসিক মেডিসিনে এটার ইম্পর্টেন্স কেন আসলো এই ভার্জিনিটির। তো দ্য কোয়েশ্চন অফ ভার্জিনিটি কখন কখন ফরেনসিক মেডিসিনে দরকার হয়? নালিটি অফ ম্যারেজ, যে বিবাহ যদি কোনো কারণে ভেঙে যায়, বিবাহ যদি আইন দ্বারা এটাকে ডিসলিউশন করে দেয়া হয়, তো সেটা হচ্ছে নালিটি অফ ম্যারেজ। তো বিয়ে ভেঙে গেল, এখন প্রশ্ন থেকে যায়, এটা কারো কারো দেখা যায় বিয়ে ভার্জিনিটির উপর ডিপেন্ড করে বিয়ে ভেঙে যায়। ডিভোর্স, ডিভোর্স যখন ডিভোর্সের বিষয় আসলে সেক্ষেত্রে ভার্জিনিটি ডিপ্লোরেশনের ব্যাপার আসে, রেপ, ডিফেমেশন, এই কন্ডিশনগুলোতে প্রশ্ন চলে আসে, এই গার্লটা ভার্জিন না নন ভার্জিন, ডিফ্লোরেটেড নাকি ভার্জিন। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যারেজটা আমরা একটু পরে পড়বো, ম্যারেজটা আমাদের আজকের টার্মের মধ্যে পড়বে না, আমরা ভার্জিনিটিটাই পড়ব এবং ডিফ্লোরেশনটাই পড়ব। তো এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার কেন ভার্জিনিটি ফিমেলের সাথে রিলেটেড, এগুলো খুব ইন্টারেস্টিং, তোমার জানাটা জরুরি, এগুলো প্র্যাকটিক্যাল লাইফেও আমাদের দরকার আছে। আমরা অ্যানাটমিতে একটা পার্ট, ফিমেল যে তোমার কি জেনিটালিয়া আছে, তোমরা অ্যানাটমিতে পড়ছো, ওখানে হাইমেন নামে, হাইমেন অবশ্যই আমরা পড়ে আসছি, পড়ছো না তোমরা? জি স্যার। ঠিক আছে, যদিও এটাকে বলা হয়ে থাকে সতীচ্ছেদ, ঠিক আছে, যারা জুলজি বা বিভিন্ন জায়গায় হিউম্যান বডি পড়ছে ওখানে, তো এইটা হচ্ছে হাইমেন। হাইমেন ইজ এ ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, তাহলে এটা হচ্ছে একটা মিউকাস মেমব্রেনের একটা ফোল্ড, পর্দা লাইক, 1 মিলিমিটার থিকনেস, কোথায় থাকে? ভ্যাজাইনাল আউটলেটের মধ্যে থাকে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে হাইমেনের পজিশন কোথায়? ভ্যাজাইনাল আউটলেট। তাহলে তোমার এই ভ্যাজাইনাল আউটলেট দিয়ে যে কোনো কিছু যদি তুমি ইন করাতে চাও, তাহলে আগে কোনটা দিয়ে পিয়ার্স করতে হবে? হাইমেন পিয়ার্স করতে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন আসে, স্যার এই হাইমেন তো 1 মিলিমিটার থিক,
এটাতে কি কোনো ধরনের অরিফিস নাই, কোনো ধরনের ছিদ্র নাই? এই যে অরিফিস আছে, হাইমেনাল অরিফিস থাকে। হাইমেনাল অরিফিস যদি না থাকে তাহলে তোমার কি প্রবলেম হতে পারে? ওই যে পারভেজানাল যে মেনস্ট্রুয়েশনটা বের হয়ে আসে, ডিসচার্জ, তাহলে তো সেটা বের হবে না। এই জন্য বলা হচ্ছে যে এই হাইমেনের মধ্যে একটা অরিফিসও থাকে, সেটার অবশ্য সাইজের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তাহলে আমরা আপাতত ডেফিনেশনটা পরীক্ষা প্রায় সময় আসে যে ডিফাইন হাইমেন ইজ এ ফোল্ড অফ মিউকাস মেমব্রেন 1 মিলিমিটার থিক এবং এটা ভেজাইনাল আউটলেটে থাকে। এটার একটা অরিফিস থাকে, সেটা কতটুকু মিলিমিটার ডায়ামিটার আমরা দেখতেছি। দ্য ডায়ামিটার অফ হাইমেনাল অরিফিস কিরকম? একটা চিলড্রেনের ক্ষেত্রে থাকে রাফলি 1 মিলিমিটার পার ইয়ার। পার ইয়ারে এটা 1 মিলিমিটার করে, পার ইয়ারে 1 মিলিমিটার করে অরিফিসটা বড় হতে থাকে। 10 ইয়ার্স অফ এজে যখন যায় তখন এটা স্মল ফিঙ্গারের টিপ যেটা আছে, স্মল ফিঙ্গার টিপের মাথা যতটুকু এতটুকু ওপেনিংটা থাকে। And at puberty, one finger can usually be passed into the vagina. Pubertal age যখন যায় এই অরিফিসটা দিয়ে একটা ফিঙ্গার ক্রস করানো যেতে পারে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা স্যাররা কিন্তু জিজ্ঞেস করে যে হাইমেনাল যে অরিফিসটা আছে এটা পিউবার্টাল এজে কি রকম থাকে, 1 ফিঙ্গার ডায়ামিটার, ঠিক আছে? মনে থাকবে 1 ফিঙ্গার ডায়ামিটার। ওকে ফাইন। তো স্যাররা বলবে এটা না থাকলে কি হবে? এটা না থাকলে যে মেনস্ট্রুয়াল যে ব্লিডিং গুলো আছে সেগুলো বেরোতে পারবে না। ওকে, এখন আসো, হাইমেন কি সবসময় ওর এরকম থাকে? না, হাইমেনের মধ্যে অনেকগুলো টাইপস আছে, অনেকগুলো ভ্যারাইটিস আছে। কারো কারো হাইমেন ইনটেক থাকবে, সিড অরিফিসই নাই, এটা একটা ডিজিজ। আমরা একটু বলছি এটা তো সমস্যা হবে, তার মেনস্ট্রুয়াল ব্লিডিং গুলো জমে যাবে। অনেকের ক্ষেত্রে শেপ রাউন্ড নাও থাকতে পারে, বিভিন্ন ধরনের শেপের হাইমেন থাকতে পারে। পরীক্ষাটা প্রায় সময় আসে। টাইপস অফ হাইমেন, নাম্বার 1 মোস্ট কমনেস্ট টাইপ। সুমন মৎসুদি স্যারের খুব প্রিয় কোয়েশ্চেন। মোস্ট কমনেস্ট টাইপ অফ হাইমেন ইজ ক্রিসেন্টিক বা সেমিলুনার। মোস্ট কমনেস্ট টাইপ ইজ সেমিলুনার অর ক্রিসেন্টিক। এরপর কি এনুলার টাইপ, ইনফ্যান্টাইল, ক্রিব্রিফর্ম। ক্রিব্রিফর্ম মানে অনেকগুলো ছোট 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 ছিদ্র, একটা ছিদ্র না, অনেকগুলো ছোট 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 পোর থাকবে। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল, সেপ্টেট, মাইক্রোপারপোরেট, ফিমব্রিয়েটেড, জালির মতো। লাস্ট ওয়ান ইজ দা ইমপারপোরেট, যেটা আমরা বলছি ইনটেক্ট হাইমেন। এটা কিন্তু আবার সমস্যা। তো এই যে 9টা টাইপস আছে এগুলো কিন্তু এমসিকিউতে আসে এবং আমাদেরকে এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, রিটেনে আসে যে টাইপস অফ হাইমেন সেমিলুনার অর ক্রিসেন্টিক ইজ দ্য মোস্ট কমনেস্ট টাইপ। এটা কিন্তু আগে বলতে হবে। অ্যানুলার টাইপ, ইনফ্যান্টাল টাইপ, ক্রিব্রিফর্ম, জালির মতো প্লেট, ভার্টিক্যাল, সেপ্টেট, একটু মুখস্থ করে ফেলবে। বিভিন্ন ধরনের শেপ আছে। এটা হচ্ছে অরিফিস এবং টোটাল দেখতে কিরকম হাইমেনাল অরিফিসটা, অরিফিসটার উপর ডিপেন্ড করে কিন্তু এই শেপগুলো। হ্যাঁ, এখন আসো, এখানে অনেকগুলো যে টার্ম আছে এর মধ্যে তোমার একটু জিজ্ঞেস করতে পারে স্যাররা ফিমব্রিয়েটেড হাইমেনটা কিরকম। বলা হচ্ছে দ্য মার্জিন অফ দ্য হাইমেন ইজ সামটাইমস ফিমব্রিয়েটেড। ফিমব্রিয়েটেড মানে একটু ইরেগুলার, একটু ওয়েবি, ঠিক আছে? ফিমব্রিয়া, ফিমব্রিয়া মিন্স একটু কেমন লেজের মতো, জালি টাইপের। মাল্টিপল নস থাকবে। কেউ কেউ অনেক সময় পারভেজাইনাল এক্সামিনেশন করতে গেলে তোমার কাছে মনে হবে কিরে এটা তো মনে হয় টিয়ার হয়ে গেছে, কিন্তু তুমি যদি নলেজই না থাকে যে নর্মাল হাইমেনও এরকম কি হইতে পারে, ওয়েবি হতে পারে, মাল্টিপল নস থাকতে পারে, একটু জালির মতো থাকতে পারে, লেজের মতো, লেজের চুলের মতো থাকতে পারে। দিস ইজ কল্ড ফিমব্রিয়েটেড হাইমেন। নাহলে তুমি বলবা যে এটা তো টিয়ার হয়ে গেছে, ডেফিনেটলি কি লস অফ মার্জিন, এরকম একটা কমেন্ট তুমি করে ফেলতে পারো। এই জন্য ফিমব্রিয়েটেড হাইমেনের শেপ কিরকম একটু জানা দাও। কথা বুঝছো? এবার তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ রাপচার অফ হাইমেন। এটা পরীক্ষা আসবে আসবে আসবে, এটা আমরা জিজ্ঞেস করবোই তোমাকে। 1 নাম্বার হতে পারে অ্যাক্সিডেন্টাল। এটা কিন্তু তোমার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। বলতে পারো কেন? একটু স্মার্ট বেশি হয়ে গেলে
একটু বেশি ওভার স্মার্টনেসের কারণে বা একটু আনকনসিয়াসনেসের কারণে অনেক ফিমেল তার হাইমেন টিয়ার করে ফেলে। তো এখন এটা কিন্তু সোশ্যালি খুব ডেঞ্জারাস হতে পারে অনেক সময়, কি ব্রুটাল একটা কারণ হতে পারে। বলতে পারো স্যার কিরকম? মনে করো কোনো কারণে কোনো একটা ভার্জিন গার্লের হাইমেন টিয়ার হয়ে গেল, বলতে পারো কিভাবে হতে পারে? ফল ফ্রম হাইট, সে উঁচু জায়গা থেকে পড়ে গেছে, পরে গিয়ে তার পারভেজাইনা দিয়ে কোন একটা হার্ড অবজেক্ট পিয়ার্স হয়ে গেছে, অথবা সে উপর থেকে কোন একটা এমন উঁচু জায়গায় পড়ছে যে তার ট্রমা হয়ে গেছে, অথবা সে এমন একটা জায়গায় পড়ছে তার কোনো একটা অবজেক্ট তার টিয়ার করে ফেলছে। তো এই যে হাইম্যান একবার টিয়ার হবে, এটা রিপেয়ার করা যায় না। তাহলে এই ফিমেলটার সম্বন্ধে তার বিবাহের পরবর্তীতে তার হাজবেন্ড বলো যে কেউ সন্দেহ করতে পারে। তাহলে এটা কিন্তু সোশ্যাল স্টিগমা, এটা তার জন্য কিন্তু খুব ডেঞ্জারাস। হয়তো বাংলাদেশে এই জিনিসগুলো খুব কম, বিশ্বের এমন অনেক কান্ট্রি আছে, আফ্রিকান এমন অনেক কান্ট্রি আছে, বিভিন্ন অশিক্ষিত লিটারেট কিছু কান্ট্রি আছে, যে সমস্ত কান্ট্রিতে বিবাহের প্রথম রাতে তাদেরকে সকালে ঘুম থেকে উঠার পরে শ্বশুর শাশুড়িদেরকে তাদের ফ্যামিলির মেম্বারদেরকে রক্ত মাখা কাপড় দেখাইতে হয়। খুবই ব্রুটাল। যদি কোনো ফিমেল তার ফার্স্ট যে বিবাহ হওয়ার পর প্রথম নাইটে যদি পরবর্তী সকালে তার কাপড়ে ব্লাড বের হয়েছে, কারণ হাইমেনাল টিয়ার হলে একটু ব্লিডিং হতে পারে, ফার্স্ট সেক্সুয়াল ইন্টারকোর্সে হাইমেনাল টিয়ার হলে একটু ব্লিডিং হতে পারে, তবে এটা প্রায় সব সময় হয় না, মাঝে মধ্যে হতে পারে। যদি হাইমেনাল টিয়ার হয় একটু ব্লিডিং হতে পারে, তাহলে একটু ব্লিডিং হলে কাপড়ে ব্লাড পড়তে পারে, তো কাপড়ে যদি ব্লাড পড়ে সেটা অবশ্যই দেখা যাবে, তাহলে সে ভার্জিন ছিল, এটা প্রমাণ হয়। বিশ্বের বিভিন্ন অশিক্ষিত এবং অনেক বেশি আন্ডার ডেভেলপ কান্ট্রি এখনো আছে, যে সমস্ত দেশে তোমার বিবাহের প্রথম রাতের পরে ফিমেলকে অবশ্যই রক্ত মাখানো কাপড় দেখাইতে হয় যে সে ভার্জিন ছিল, এই দেখেন ব্লাড বেরিয়েছে। ভেরি ব্রুটাল। এগুলো খুবই হিংস্র, এগুলো অবশ্য আমাদের দেশে আমাদের কান্ট্রিতে এগুলো একেবারেই নেই। তো আর এখন কথা হচ্ছে স্যার এটা তো অসুবিধা কোথায়? সেটা অসুবিধা হলো সব সময় তো ব্লিডিং হয় না, তাহলে ওই ফিমেল ভার্জিন ছিল তাকে একটা ব্লেম দেওয়া হতে পারে, এমনকি ডিভোর্স পর্যন্ত দিয়ে দেওয়া হয়, শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। আবার অনেকের কিন্তু ইন্টারকোর্স হওয়ার পরও হাইমেন ইনটেক থাকে, ব্লাড তো বের নাও হতে পারে। কি কি কারণে এরকম সেক্সুয়াল ইন্টারকোর্সের পর হাইমেন রাপচার না হতে পারে, এটা একটু পরে বলবো, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে সে তখনও তো সে একটা দোষের শিকার হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল কারণে কিন্তু হাইমেন রাপচার হতে পারে, সো আমাদের একটু সতর্ক থাকা দরকার। যে ফল ফ্রম হাইট, তবে যদি সাইকেল চালানো হয়, রাইডিং, জাম্পিং, ড্যান্সিং, নাচানাচি করলে, লাফালাফি করলে, দাপাদাপি, তখন হাইমেনাল টিয়ার হয় না। সো যত ইচ্ছা লাফালাফি দাপাদাপি করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু পড়ে যাওয়া যাবে না, পরে গিয়ে কোনো কিছু দ্বারা পিয়ার্স হওয়া যাবে না, কোনো হার্ড অবজেক্ট দ্বারা টিয়ার এবং অথবা রাপচার হওয়া যাবে না। সো লাফালাফি দাপাদাপি করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। তাহলে আমরা একটা জিনিস স্যার জিজ্ঞেস করে যে রাইডিং, জাম্পিং, ড্যান্সিং, সাইক্লিং এগুলোতে কি টিয়ার হতে পারে? বলবার না স্যার। যদি তবে কখন হতে পারে স্যার? যদি সে পড়ে গিয়ে কোনো হার্ড অবজেক্টে পিয়ার্স হয় তখন হতে পারে। আর কি কি কারণে রাপচার হতে পারে? মাস্টারবেশন করলে, মাস্টারবেশন উইথ সাম লার্জ ফরেন বডি, তখন কিন্তু রাপচার হতে পারে। সো বি কেয়ারফুল, এগুলা নিয়ে আমাদের খুব বেশি বলার কিছু নেই। মাস্টারবেশন করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এমন কেসও পাইছি সার্জারিতে, ইউ কান্ট ইমাজিন। দেখা যাচ্ছে বড় বড় ক্যান পাওয়া যাচ্ছে ভ্যাজাইনা দিয়ে, বড় বড় তোমার বিভিন্ন ধরনের কোটা লাইক তোমার যে ক্যান টাইপের অপারেশন করে বের করতে হয়েছে। বিভিন্ন ধরনের পারভার্টেড লোক আমরা পাইছি, তোমরা অবশ্যই অনলাইনে পাবা। এমনকি এনাস দিয়ে পাচ্ছ, এনাস দিয়ে রেকটাম দিয়ে এটা মানে গিয়ে ব্লিডিং হইতে হইতে আমাদের কাছে আসছে। সো মাস্টারবেশন করার ক্ষেত্রেও বি কেয়ারফুল। অনেক সময় অনেক লার্জ অবজেক্ট যদি পিয়ার্স করা হয়, হাইমেন শেষ। সার্জিক্যাল অপারেশন এন্ড গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, অনেক সময় ইয়াং এজের ফিমেল ইউটেরাইন টিউমার হতে পারে, বিশেষ করে ফাইব্রয়েড টিউমার, ওভারিয়ান টিউমার হয়,
তো তার 14-15-16 বছরের সময় স্যার পার ভেজাইনাল অপারেশন করা যায়, পার ভেজাইনা দিয়ে এই ফাইব্রয়েডকে নিয়ে আসা যায়। তো এই অপারেশন করতে গেলে তো টিয়ার হয়ে যাবে, সো ইটস নর্মাল, ইট ইজ এরকম হতে পারে, এটা আমরা বুঝবো। ফরেন বডি, এই যে একটু আগে বললাম বিভিন্ন ধরনের মাস্টারবেশন করতে গিয়ে যদি জিনিসপত্র ঢুকাই দেয় তাহলে কিন্তু রাপচার হতে পারে। একটা টার্ম আছে যেটা খুব ইম্পর্টেন্ট এবং স্যারদের প্রিয় কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের মকসুদ্দি স্যারের এবং ইউসুফ স্যাররা এবং হাসানুজ্জামান ভুঁইয়া স্যাররা আসলে জিজ্ঞেস করে হোয়াট ইজ অ্যাপটিভিরিস। বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও বিভিন্ন প্রস্টিটিউট যারা আছে, পতিতালয়ে যারা থাকে, তো পতিতালয়ে তারা তো খুব ইয়াং ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ধরে আনে 13, 14, 15 বছরের, তো তাদের দেখা যায় ভেজাইনাল আউটলেট ওরিফিস খুবই ন্যারো থাকে। তাহলে এই যে এত ছোট ওরিফিস দিয়ে তো দেখা যায় তোমার সেক্সুয়াল ইন্টারকোর্স করলে রাপচার হয়, ব্লিডিং হয়, পিচ্ছি পিচ্ছি এগুলো মারা যেতে পারে। এদের ক্ষেত্রে তখন যারা এরকম প্রফেশনাল প্রস্টিটিউট যারা, ওরা করে কি এদেরকে কিছু ফরেন বডি ইন্ট্রোডিউস করায় ওরিফিসটাকে বড় করে ফেলে, যাতে পরবর্তীতে পেনিস বা যে কোনো ধরনের তারা ইন্টারকোর্সে যেন এটা ব্লিডিং না হয়। তো তখন তখন তারা এই যে সোলাপিড মটরশুটি দানার মতো ছোট 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 সোলাপিড কি করে প্রতিদিন অল্প অল্প করে ইন্ট্রোডিউস করায়। ইন্ট্রোডিউস করতে 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 দেখা যায় ওরিফিসটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ল্যাক্স হয়ে যায়। ফলে দেখা যায় এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো খুব অল্প বয়সে ফিট ফর দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, কোনো ব্লিডিং হয় না, রাপচার হয় না। দিস আর দে কল অ্যাপটিভিরিস। তাহলে introduce solapid into the vagina for rendering very young girl fit for sexual intercourse is called aptiviris. এই সমস্ত ইয়াং গার্লদেরকে বলা হয় অ্যাপটিভিরিস। এদেরকে এক্সট্রামেরিটাল সেক্সুয়াল ইন্টারকোর্স করানোর জন্য এই ট্রেনিংটা দেওয়া হয়, যাতে তাদের ওরবিসটা একটু বড় হয়। ঠিক আছে, তা এক্ষেত্রে হাইমেন রাপচার হয়। আলসারেশন ফ্রম ডিপথেরিয়া, ফাঙ্গাস, আদার বিভিন্ন ধরনের আনহাইজিনের কারণে এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার্স থেকে অনেক সময় খারাপ ডিজিজ হয়। দেখা যায় অনেক ফাঙ্গাল ইনফেকশন তো কমনলিও হয় অনেক সময়। তারপর হচ্ছে ডিপথেরিয়া হয়, শরীরে যত সিপা সুপা জায়গা আছে, এক্সিলা, তারপর হচ্ছে তোমার থাই, 2 রানের মাঝখানে, বগলে, এই সমস্ত চিপা এরিয়াগুলোতে কিন্তু সোয়েটিং হয় বেশি এবং এই ময়েস থাকে বেশি, ফাঙ্গাল ইনফেকশন হয় বেশি, চুলকানি হয় বেশি, এখানে আলসার হয়ে যায়, সেক্ষেত্রেও তোমার পারফোরেশন হয়ে যেতে পারে। স্ক্র্যাচিং ডিউ টু ইরিটেশন অফ দ্য পার্ট, ল্যাক অফ ক্লিননেস, এই যে আনহাইজিন, গোসল করে না, শেভ করে না, ক্লিন করে না, দেখা যায় স্ক্র্যাচ করতেই আছে, চুলকাইতেই আছে, চুলকাইতে হাইমেন শুদ্ধ সিধে চলে গেছে। ঠিক আছে, চলছে লড়াই চলবে, এরকম করা যাবে না। সো ক্লিনলিনেস মেনটেন করতে হবে, এগুলা কিন্তু তার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। সো যতই স্ক্র্যাচ করা যাই করো, যে যাই করুক না কেন, অবভিয়াসলি হাইমেনকে ইনটেক রাখতে হবে, কারণ এটা আমাদের ভার্জিনিটির একটা অন্যতম প্রুভেন সাইন। সো এরকম কন্ডিশন গুলোতে তোমার এরকম হাইমেন রাপচার। আর একটা হচ্ছে স্যানিটারি ট্যাম্পন। অনেক সময় এই যে স্যানিটারি ন্যাপকিন এগুলো যখন দীর্ঘক্ষণ কেউ ওয়্যার করে থাকে, পরে থাকে, এইগুলো থেকেও কিন্তু ইনফেকশন ডেভেলপ করে, ইনফেকশন হয়ে তোমার হাইমেন রাপচার হতে পারে। এই যে টোটাল কজ আছে, এইগুলো আমাদেরকে প্রায় সময় পরীক্ষায় জিজ্ঞেস করে এবং জানতে হবে। ঠিক আছে, হোয়াট আর দ্য কজেস অফ রাপচার ইন হাইমেন? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। ওকে ফাইন, আমরা একটু ব্রেক দিচ্ছি 10 মিনিটসের। হ্যাঁ, ব্রেক দিয়ে আমরা নেক্সট বাকিটা পড়াবো। আমি কাউন্ট করতেছি। বেলাল, তুমি এখানে যারা আসে না একটু আমাকে নোট ডাউন করে দিও। ওকে স্যার। 6 জন হচ্ছে আর কি না? ঠিক আছে, এখন বাজে 12টা 3। হ্যাঁ, হ্যাঁ শুনতেছো তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, আমরা একটু শুরু করি। আমরা ছিলাম হচ্ছে what are the causes of rupture of hymen? হ্যাঁ, ওকে ফাইন। এরপরে আমরা একটু শুরু করি। আনরাপচার হাইমেন is not an absolute proof of virginity. Why? এখানে একটা ব্যাপার, এই প্রশ্নটা প্রায় সময় স্যাররা জিজ্ঞেস করে এবং এটা না বলে তুমি ফেল।
এতক্ষণ ধরে আমরা বলতেছিলাম যে হাইমেনটা ইনটেক থাকতে হবে, এটা হচ্ছে একটা স্পেশাল প্রুভেন সাইন। এখন এটা থাকলেই কি একদম 100% ভার্জিন? বলা হচ্ছে না। আবার বলা হচ্ছে এটা যদি তোমার রাপচার হয় তাহলে কি সে লস অফ ভার্জিনিটি, সে ডিফ্লোরেটেড হয়ে গেছে? বলছে তাও না। কেন? এই যে এটার আনসারটা আমরা এখানে বলতেছি, বলা হচ্ছে আনরাপচার হাইমেন, হাইমেন ইনটেক্ট, এটার মানে কিন্তু অ্যাবসলিউট প্রুফ না। অনেকে খুব ভাব সামনে বলতে পারে হ্যাঁ আমার হাইমেন ইনটেক মানে আমি ভার্জিন, অথচ ঘটনা 2-1 বার ঘটে গেছে। এখন কথা হচ্ছে এরকমও হিসাব আছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পর হাইমেন ইনটেক আছে, তাহলে এটা সবসময় অ্যাবসলিউট প্রুফ না। প্রশ্ন আসতে পারে কোন কোন কন্ডিশনে এরকম সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার পরেও হাইমেন ইনটেক থাকে, এবং এই কন্ডিশন দেখো এখানে বলা হচ্ছে the hymen is used at the time of first intercourse. ফার্স্ট ইন্টারকোর্সে কিন্তু হাইমেন রাপচার হবেই, এটা হচ্ছে জেনারেল। কিন্তু বলা হচ্ছে ইট মে নট বি রাপচার ইভেন রিপিটেড অ্যাক্টস অফ কয়টাস, কিন্তু অনেক সময় এটা রিপিটেড কয়টাস করার পরেও, ইন্টারকোর্স করার পরেও এটা রাপচার না হইতে পারে। তার মানে খুব এরকম ভাবসাব নেওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন আসতে পারে কোন কন্ডিশনে এরকম হয়, খুবই ইম্পর্টেন্ট এবং সাদের প্রিয় কোয়েশ্চেন। অনেক সময় এই হাইমেন লুজ থাকলে, লেগস থাকলে, ফোল্ডেড বেশি থাকলে, ইলাস্টিক থাকলে, থিক থাকলে, টাফ থাকলে, ফ্লেশি থাকলে, এটা উইথ পারমিট ডিসপ্লেসমেন্ট। যদি পেনিসকে এন্ট্রান্স করা হয় বা যে কোনো একটা হার্ড অবজেক্টকে এন্ট্রান্স করা হয়, যতই পাস করানো কেন কোনো লাভ হবে না। দেখা যাবে এটা ফোল্ডেড, তো এটা আরো লেগস হবে, এটা ডিসপ্লেস হবে কিন্তু রাপচার হবে না, ডিস্টরশন হবে কিন্তু রাপচার হবে না, স্ট্রেস হবে কিন্তু ছিড়বে না। সো যত খুশি চলতে থাকুক, বিষয়টা দেখা যাবে এরকম হয়ে যাবে। সো কোন কোন কন্ডিশনে, তাহলে এই যে যদি কারো রিপিটেড ইন্টারকোর্স হওয়ার পরও তার হাইমেন ইনটেক থেকে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে হাইমেন ইনটেক থাকলেই সে সবসময় 100% ভার্জিন বলার সুযোগ নেই। কিন্তু জেনারেলি আমরা বলবো হাইমেন ইনটেক ইজ এ প্রুভেন সাইন, কিন্তু এটা 100% না। কেন স্যার? কারণ হচ্ছে অনেক সময় অনেকের হাইমেন লুজ থাকে, লেগস থাকে, ফোল্ডেড থাকে, ইলাস্টিক থাকে, ফ্লেশি থাকে, দেখা যায় তাদের ক্ষেত্রে রিপিটেড ইন্টারকোর্স করলেও রাপচার হয় না। এই জন্য আমরা এটাকে অ্যাবসলিউট সাইন বলতে পারি না। আনসার বুঝা গেছে? এটা কিন্তু খুবই প্রিয় কোয়েশ্চেন স্যারদের, বুঝা গেছে? ওকে ফাইন। এখন আসো তাহলে ভার্জিনিটির প্রিন্সিপাল সাইন কি কি? খুবই প্রিয় কোয়েশ্চেন মুসুদ্দি স্যারের, এবং এটা এমসিকিউতে আসে। তো প্রিন্সিপাল সাইন্স অফ ভার্জিনিটি হলো 3টা। 1 নাম্বার ইনটেক্ট হাইমেন, বাট ইটস নট অ্যাবসলিউট। সাথে কি থাকতে হবে? সাথে হচ্ছে নরমাল কন্ডিশন অফ ফোর্সিটি এন্ড পোস্টেরিয়র কমিশন। ভেজাইনাল যে ফোর্সিটি আছে, ভেজাইনাল যে পোস্টেরিয়র কমিশন আছে, এগুলো তোমরা অ্যানাটমিতে অবশ্যই এক্সটার্নাল জেনিটালিয়াতে ফিমেলে পড়তেছো, এগুলো কিন্তু নরমাল থাকতে হবে, এগুলোর পজিশন নরমাল থাকতে হবে। নাম্বার 3 ন্যারো ভেজাইনা উইথ রোগাস ওয়াল, ভেজাইনাল রোগোসিটি ইনটেক্ট থাকতে হবে। তাহলে কয়টা আমাদের ভার্জিনিটি প্রিন্সিপাল সাইন? 3টা। 1 নাম্বার ইনটেক্ট হাইমেন, নাম্বার 2 the normal foresity and posterior commissure, নাম্বার 3 narrow vagina with rugose wall, অর্থাৎ ভেজাইনাল রোগোসিটি ইনটেক্ট। তাহলে প্রিন্সিপাল সাইন 3টা। এই তিনটার কম্বিনেশনেই কাউকে ভার্জিনিটি হিসেবে আমরা এক্সামিন করে বলবো। শুধু হাইমেন রাপচার বললে ভার্জিন লস হয়ে গেছে বলা যাবে না, আবার শুধু হাইমেন ইনটেক ভার্জিন বলা যাবে না। তার ফোর্সিটি এক্সামিনেশন করতে হবে, তার পোস্টেরিয়র কমিশন দেখতে হবে, তার ভেজাইনাল রোগোসিটি ওগুলো ওপেন করে দেখতে হবে। যদি এগুলো তিনটাই যদি প্রুভেন হয়, দেন তুমি বলতে পারো যে ভার্জিন গার্ল। শুধু একটা দেখে বলা যাবে না। কথা বুঝে গেছে? ওকে ফাইন। এখানে একটা টার্ম আছে, এটা যদি অনেক ভালো কেউ পারে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে, দেখো লেখা আছে ক্যারাঙ্কুলি হাইমেনালিস অর মাইটিফর্মিস। এই যে টার্মটা, এটা হচ্ছে কি? এটা হলো কিছু কিছু উইমেনের, যারা বিশেষ করে মেরিড উইমেন, তাদের তো দেখা যাচ্ছে অনেকবার রিপিটেড ইন্টারকোর্স হচ্ছে, বাচ্চা জন্ম নিচ্ছে, তো দেখা যায় তাদের ক্ষেত্রে হাইমেন ডেস্ট্রয় হচ্ছে। তারপর হচ্ছে যাদের একটু বেশি ফ্ল্যাশি হাইমেন, একটু থিক হাইমেন, তাদের ক্ষেত্রে হয় কি হাইমেনটা একটু মানে প্রজেকশন হয়ে একটু বাইরে বের হয়ে আসে, একটু ট্যাক্সের মতো, ট্যাগ অথবা কিছু একটা প্রজেকশনের মতো দেখা যায়, ভেজাইনাল আউটলেট দিয়ে দেখা যায়।
এই যে এরকম একটা প্রজেকশন যে বের হয়ে আসে, বিশেষ করে যারা বাচ্চা জন্মদান করছে, একটু এইজেড হয়েছে, এদেরকে বলা হচ্ছে ক্যারাঙ্কুলি হাইমেনালিস। এই জিনিসটাকে, হ্যাঁ, এগুলো বেশি পারলে তাদের জিজ্ঞেস করবে, এগুলো নাইলে আমাদের জানার দরকার নেই। আমাদের জানতে হবে এটাই যে প্রিন্সিপাল সাইন অফ ভার্জিনিটি কি কি। তাহলে সিঙ্গেল ইটসেলফ ইনটেক হাইমেন ইজ নট অ্যাবসলিউট প্রুফ, বাট ইটস এ জেনারেল প্রুফ। ঠিক আছে, কিন্তু তিনটা কন্ডিশন আমাকে এক্সামিন করে করে দেখতে হবে যে ফোরসিট ইনটেক, পোস্টেরিয়র কমিশন ইনটেক, ভেজাইনাল রোগোসিট ইনটেক, হাইমেন ইনটেক। ঠিক আছে, বুঝা গেছে? এখন আসো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ভার্জিনিটি অ্যান্ড ডিপ্লোরেশন। এই ভার্জিনিটি এবং ডিপ্লোরেশনের মধ্যে ডিফারেন্স কোথায়? এটা রিটেনে আসে 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 কিন্তু ভাইবাতে আমরা জিজ্ঞেস করি না, কারণ এটা তো অলরেডি আমরা বলে ফেলছি যে ভার্জিনের মধ্যে কি কি থাকবে। তো ভার্জিনের মধ্যে নরমালি তুমি এক্সটার্নাল জেনিটালিয়াতে যা যা পাইছো তাই তাই থাকবে। যেমন এখানে প্রথমেই বলতে হবে কিন্তু হাইমেন, তুমি ডিফারেন্স গুলো লেখার ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে যাই লিখো না কেন আগে হাইমেন সম্বন্ধে লিখতে হবে। তো দেখো এখানে ভার্জিন যে হাইমেন সেটা কিরকম থাকবে? ইনটেক্ট, রিজিড, ইলাস্টিক, তারপর হচ্ছে স্মুথ, ন্যারো ওপেনিং। অনেক সময় পিউবার্টাল এজ ক্রস করলে ফিঙ্গার ক্রস হতে পারে। এখন আসো ডিফ্লোরেশন। তো ডিফ্লোরেশন কি হবে? টর্ন হতে পারে, আবার ইনটেক্টও থাকতে পারে। তুমি বলতে পারো স্যার কেমন ইনটেক্ট থাকে? ওই যে একটু আগে বললাম যে ইন্টারকোর্স হয়ে যাওয়ার পরেও যদি তোমার লেগস থাকে, লুজ থাকে, ফ্লেশি থাকে, থিক থাকে, টাফ থাকে, সেগুলোর ক্ষেত্রে টর্ন নাও হতে পারে। এরপর হচ্ছে লেবিয়া মেজরা। খুব স্বাভাবিক, একটা রাস্তা দিয়ে একটা অবজেক্ট গেছে, পাস করছে, তো এখানে একটু লেগস হবে, একটু ওপেনিং বেশি থাকবে, এগুলো তো আমরা। এরপরে ভেজাইনাল লেবিয়া মেজরা গুলো দেখা যাবে একটু ক্লোজ পজিশনে নাও থাকতে পারে, এই জিনিসগুলো আমরা জানি। হ্যাঁ স্যার, এটা কিন্তু ডিসেম্বরের 3rd উইকে পরীক্ষা হবে। হ্যাঁ, জি জি, ফাইনাল প্রফ, সরি ফার্স্ট প্রফ। ওই কারণে নভেম্বরের 15 তারিখের দিকে হয়তো ফার্স্ট প্রফের জন্য ছেড়ে দেবে। নভেম্বরের 15 অথবা নভেম্বরের 3rd উইকে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আচ্ছা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওই পারভেজ স্যারের সাথে একটু কথা বলছিলাম তোমাদের পরীক্ষা নিয়ে। এনিওয়ে, তো আমরা এই ভার্জিনিটি এবং ডিপ্লোরেশনের যে ডিফারেন্স এখানে, তাহলে তুমি জাস্ট নিজে চিন্তা করে করে তোমরা লিখতে পারো যে লেবিয়া মেজর গুলো ক্লোজ পজিশন থাকে, এখন একটু ল্যাক্স থাকবে। লেবিয়া মাইনরও সেম। এরপর আসো ফোরসিটি। আমরা বলছি ভার্জিনিটিতে এটা ইনটেক থাকবে, যেটা প্রিন্সিপাল সাইন, সেটা এখানে টর্ন থাকবে অথবা ইনটেক্টও থাকতে পারে। তারপর হচ্ছে ভেজাইনা নেরো থাকবে, রগস ওয়াল থাকবে, এখানে সেটা রেগুলেটেড ইন্টারকোর্সে লস হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা একটু রিটেনের জন্য পড়বা, এগুলো আমার মনে হয় আর বলার কিছু নেই। এটা হচ্ছে আমাদের মোটা। এখানে একটা প্রশ্ন আসে প্রায় সময় যে একটা ভার্জিন গার্লের কি কি ফাইন্ডিংস তুমি পাবা। তো একটা ভার্জিন গার্লের কি কি ফাইন্ডিংস পাবা, এগুলো তো আসলে আমাদের, এগুলো তোমরা বই থেকে নিজে পড়তে পারবা। একটা ভার্জিন গার্লের ব্রেস্ট কেমন থাকবে, তার ভেজাইনাল ওরিফিস কেমন থাকবে, হাইমেন কেমন থাকবে, সোজা কথা ভার্জিনিটি যা যা সাইন আছে সব। ঠিক আছে, তখন তুমি ফুল লিখতে হবে। এগুলো তোমরা অ্যানাটমিতে জেনিটালিয়া পড়তেছো, নরমাল কন্ডিশন পড়তেছো, ওখানে আরো ভালোভাবে বলতে পারতেছো। এটা আমাদের খুব বেশি বলার কিছু নেই। ঠিক আছে, তো এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। আচ্ছা, পারভেজ স্যার যেটা বলতেছে তোমাদের
যেহেতু একটা নোটিশ হয়েছে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার, তো স্যার বলতে চাচ্ছেন যে এটা কি তোমার আইটেমের ব্যাপারগুলোকে কনসিডার করা যায় কিনা। কিন্তু এখন কথা হচ্ছে আসলে আমি তো তোমাদেরকে বললাম রেদওয়ান স্যারের ব্যাপারটা, যেহেতু উনি ডিপার্টমেন্টের হেড, উনি যেটা বলে এটা তো অবশ্যই আমাদেরকে একটু দেখতে হয়। আমরা স্যারের সাথে কথা বলবো, যেটা একটু ফ্লেক্সিবল হয় সেই জিনিসটা যেন করে আর কি, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে নোটিশে কিন্তু বলা হয়েছে ডিসেম্বরের 3rd উইকে হচ্ছে 2nd এবং 3rd প্রফেশনাল হবে, পরবর্তী সুবিধাজনক সময়ে প্রথম এবং শেষ প্রফেশনাল এক্সাম। তো সেটা আসলেই জানুয়ারির আগে জীবনে সম্ভব না, এমনকি ফেব্রুয়ারিতেই হবে আমার যতটুকু মনে হচ্ছে, অথবা এটা ওই প্রফেশনাল এক্সামিনেশনের যারা চেয়ারম্যান থাকবেন তাদের পার্সোনাল ব্যাপার। এই জন্য আমরা এটা বলতে পারতেছি না। তো আমি তোমাদেরকে যেটা এখন করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা আমাদের আছে। তো অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হলো আসলে স্যার যেহেতু চাচ্ছে, তো আমি তোমাদেরকে দিয়ে রাখতেছি। এখানে আমি একটু দেখাই তোমাদেরকে। তোমরা কি আমার স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখাচ্ছি। আচ্ছা, তো রিদওয়ান স্যার বলছিল যে উনি যতগুলো এই যে 2nd টার্মে ক্লাস নিছেন এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিতে, এগুলো তোমরা একটু লিখে নেওয়ার জন্য। যেমন এখানে তুমি দেখো গ্রুপ এ তে বলা হচ্ছে ডিফাইন অন ক্লাসিফাই অন মেডিকোলিগালি। ডেফিনেটলি স্যার এটা পড়াইছে, অনের ডেফিনেশন তোমরা পারো। ক্লাসিফাই অন মেডিকোলিগালি মানে হচ্ছে কোনটা বলো তো, কেউ বলতে পারবা? আমরা একটু জাস্ট তোমাদেরকে রিক্যাপ হালকা করে 10 মিনিটে একটু রিক্যাপ করে দিচ্ছি, যাতে স্যার কি বলে এটা পরে দেখা যাবে, আমরা একটু তোমাদের বলে দিচ্ছি। তো মেডিকো লিগ্যাল ক্লাসিফিকেশন বললে হচ্ছে তোমাকে বলতে হবে কোনটা বলো। মেকানিক্যালটা, নো, মেকানিক্যাল থার্মাল ইঞ্জুরি। মেকানিক্যাল অলওয়েজ হচ্ছে টাইপ অফ উইপন দিয়ে যেটা হবে এটা। মেডিকো লিগ্যাল ক্লাসিফিকেশন কিন্তু মেকানিক্যালটা না। স্যার ওটা স্যার সুইসাইড, সুইসাইড, হোমিসাইড, হোমিসাইড। হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে। এই যে টার্মটা, এই যে যেটা আছে এগুলা হচ্ছে তোমার মেডিকো লিগ্যাল ক্লাসিফিকেশন। আর একটা প্রশ্ন আছে, রাইট ডাউন দ্য নেম অফ ওন অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ওয়েপন ইউজ। দিস ইজ দ্য মেকানিক্যাল, দিস ইজ দ্য মেকানিক্যাল। লাইক শার্প কাটিং ওয়েপন দিয়ে করলে কি হতে পারে, ইনসাইজড, ঠিক আছে। আর হচ্ছে শার্প পয়েন্টেড এন্ড দিয়ে করলে কি হতে পারে, শার্প পয়েন্টেড, পড়াই নাই তোমাদেরকে, ওটা হচ্ছে পাংচার অন, ঠিক আছে, পেনিট্রেটিং অন। আর হচ্ছে ব্লান্ট ফোর্স দিয়ে করলে কি হবে, অ্যাব্রেশন, ব্রুইশ। অ্যাব্রেশন, ব্রুশ, Abrasion, ল্যাসেরেশন, bruise, ফ্র্যাকচার, ডিসলোকেশন। okay fine, abrasion, very good, bruise, laceration, fracture, dislocation। এরপর একটা কোশ্চেন আছে এখানে দেখো, ডিফাইন অ্যাব্রেশন, ক্লাসিফাই, এগুলো তোমরা জানো। অ্যাব্রেশনটা কি হয়, অ্যাব্রেশন হচ্ছে তোমার স্কিনটা ইনটেক থাকে নাকি স্কিন চলে যায়, কোনটা। অ্যাব্রেশন হচ্ছে এপিডার্মিসটা লস হয়ে যাবে, ঠিক আছে। আর ব্রুইশ হচ্ছে এপিডার্মিস ইনটেক থাকবে। হ্যাঁ, এটা ক্লাসিফিকেশন কি, এটার ইম্পর্টেন্স কি। আর একটা প্রশ্ন আছে, ডিফাইন ব্রুইশ, মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ ইট। এরপরে আছে দেখো, হাউ উইল ইউ ক্যালকুলেট দ্য এজ অফ ব্রুইশ, এটা কোনটা। এট ফার্স্ট ব্রুইশের কালারটা কেমন থাকে, ব্রাইট রেড থাকে। এরপরে 3 দিন পরে কেমন হয়, এরপরে তোমার 9 দিন পরে কেমন হয়। এই যে টাইমটা ক্যালকুলেশন করা, এটা ছাড়া কিন্তু প্রপ পাস হবে না এটা। এরপরে একটা প্রশ্ন আছে এখানে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ব্রুইশ এন্ড হাইপোস্টেসিস। ব্রুইশ এবং হাইপোস্টেসিসের ডিফারেন্সটা প্রায় সময় পরীক্ষা জিজ্ঞেস করে। ব্রুইশে কি হয়, ব্রুইশ হচ্ছে ব্লাড একটা ফোর্সের মাধ্যমে ক্লটিং ব্লাড কালেকশন হয়। তুমি যখন এটাকে একটা ইনসিশন দিবা, ব্রুইশের মধ্যে ব্লাড গুলো কি বের হয়ে আসে, আসে না। ব্রুইশের মধ্যে হয় কি, ইনসিশন দিলে ব্লাড গুলা টিস্যুতে স্ক্যাটারডলি টিস্যুর মধ্যে থাকে, ফলে উজিং হয়ে আসে না, ওয়াশ করলে ধুয়ে যায় না। হাইপোস্টেসিসে কিন্তু ব্লাড গুলা ক্লট অ্যাকুমুলেশন থাকে ভেসেলে, তুমি ইনসিশন দিলে হাইপোস্টেসিসে ব্লাড গুলো উজিং হয়ে বেরিয়ে আসবে, পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে। এরপর একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ শিফটিং ব্রুইশ, ক্যান এ পারসন ডাই ফ্রম ব্রুইশ এন্ড হোয়াট আর দ্য মেকানিজম। এটা কেউ বলতে পারবা?
যে একটা ব্রুইশ থেকে কি মানুষ মারা যেতে পারে? কেউ বলতে পারবা? স্যার ফ্রন্টাল ফরহেডের মধ্যে যে চোখের চারপাশে ব্লাড জমা হয় ওটা? ওটা তো হচ্ছে ব্ল্যাক আই। আমি বলতেছি এই যে না, ওটা হচ্ছে তোমার এই শিফটিং ব্রুইশ, ঠিক আছে। আমি বলতেছি এই যে এটা ক্যান এ পারসন ডাই ফ্রম ব্রুইশ? একটা পারসন কি ব্রুইশ হতে ইয়েস স্যার। ইয়েস। কেন ইয়েস? থ্রম্বোএমবোলিজম হয়ে। হ্যাঁ, স্যার ইন্টারনাল হেমোরেজের মাধ্যমে। ভেরি নাইস, ভেরি গুড, ভেরি গুড। ইন্টারনাল হেমোরেজ। এই যে তোমরা দেখছো হলের মধ্যে বিভিন্ন ছেলেকে পিটাই মারা হয়েছে, এই যে মানে পিটাইতে মেরে ফেলে না, তাদের তো চামড়াই স্কিন ইনটেক থাকে, তাদের শরীরে দেখবা দাগ, দিস আর দ্য ব্রুইশ। এরকম ইন্টারনাল ব্লিডিং হয়ে মারা যেতে পারে, ঠিক আছে। এরপর একটা প্রশ্ন আছে, ডিফাইন ল্যাসারেটেড ওন, ক্লাসিফাই ইনসাইজড ওন এন্ড ইনসাইজড লুকিং ওন। তারপর আছে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ইনসাইজড ওন, how incised wound is done, what are the causes of death, difference between incised and incised looking wound। আচ্ছা যাই হোক, এরপর একটা প্রশ্ন আছে এখানে দেখো, মেনশন দ্য সাইটস হোয়ার দ্য এজেস অফ ইনসাইজড wound are inverted and why। এই প্রশ্নের আনসার বলতে পারবে কেউ? যে ইনসাইজড wound কোন জায়গায় শরীরের এর মার্জিনটা ইনভার্টেড থাকে, বলতে পারবে নাকি? স্যার আমাদেরকে ইনসাইজ টু ইনসাইড পড়ায়নি এখনো। পড়াই নাই না? আচ্ছা ঠিক আছে, হয়তো আরো পরে পড়াবে। ওকে ফাইন। আচ্ছা, আমার গ্রুপের যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে ডিফাইন ভার্জিনিটি এন্ড ডিফ্লোরেশন, রাইট ডাউন জেনিটাল এক্সট্রাজেনিয়াস সাইন অফ ভার্জিনিটি, যেটা আমি তোমাদেরকে বলছি। মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ ভার্জিনিটি ডিফ্লোরেশন তো পড়াইলাম। হোয়াট হ্যাপেন্ড টু দ্য হাইমেন এন্ড ভ্যাজিনা আফটার রিপিটেড সেক্সুয়াল ইন্টারকোর্স, এই যে এটা, অর্থাৎ এটা হচ্ছে ডিফ্লোরেশনের সাইনগুলো আর কি। হ্যাঁ, ডিফ্লোরেশন আমরা ভার্জিনিটি এবং ডিফ্লোরেশনের ডিফারেন্স দেখাইছি, এর মধ্যে ডিফ্লোরেশনের পার্টগুলো বলে ফেলবো এখানে। Define and classify hymen, what are the causes of rupture of hymen, এগুলো আমরা বলছি। What are the medical legal importance of imperforated hymen, সেটা আমরা বলছি। An intake hymen is not an absolute proof of virginity, explain। Define pregnancy, medical legal importance of pregnancy, positive presumptive inflammatory sign, diagnostic point for establishment of early pregnancy, এগুলো presumptive sign আর কি, presumptive এবং probable sign। Diagnosis 7 month pregnancy, এগুলো হচ্ছে তোমার early pregnancy আর কি। তো early pregnancy মানে হচ্ছে presumptive probable sign গুলো। Short note, superfecundation, fetation, punctum pregnancy, delivery, medical legal importance, sign of recent delivery, lochia, abortion, types and medical legal importance, causes of natural abortion, এগুলো আমরা বলছি। criminal abortion কিভাবে করে, criminal abortion এর মধ্যে কি ফাইন্ডিংস পাবা, আর ডেথ কি কি কারণে হতে পারে criminal abortion এ, পোস্টমর্টেম ফাইন্ডিংস কি পাবা, what is MTP, short note on MTP। তারপর হচ্ছে থেরাপিউটিক অ্যাবর্শন কিভাবে করে, রিসেন্ট অ্যাবর্শনের কি কি সাইন পাবা, অ্যাবর্শন স্টিক। এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আমাদের স্যার বলছিল দিয়ে দিতে, তোমরা একটু দেখি স্যার সাথে কথা বলে কি করা যায়। তোমরা যে অভিযোগ দিছো সেটা তোমাদের সোহেল স্যার পরে ফাইনাল তোমাদেরকে আজকে জানাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি ওই যে তোমার ইমেইলে দিলে হবে বেলাল? জি স্যার। ওকে ফাইন, ঠিক আছে। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আসতে পারে বা সাজেশন। স্যার আপনি যে বলছেন, আপনি যে বলছেন রিপিটেড ইন্টারকোর্সের পরেও কিছু কিছু ম্যারিড ওমেনের হাইমেন ইনটেক থাকে, তখন কি ওনার প্রেগন্যান্সিতে কোনো ডিফিকাল্টিস হবে? কেন ডিফিকাল্টিস হবে? হাইমেনাল ওরিপিস তো আছেই, ঠিক আছে। হাইমেনাল ওরিপিস তো আছে। আর 2 নাম্বার হলো যখন তার ফার্স্ট প্রেগন্যান্সি হবে, তখন হচ্ছে আমরা যে এটার এই এপিসিওটমি বলে আমরা একটা ইনসিশন দিই। ফার্স্ট প্রেগন্যান্সি নরমাল ডেলিভারি হয় তখন দেখা যায় এমনিও ওপেনিংটা ছোট থাকে, ন্যারো থাকে। সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা ম্যাক্সিমাম নরমাল ডেলিভারির ফার্স্ট কেজে আমরা এপিসিওটমি বলে, অর্থাৎ একটা ইনসিশন দিই। হ্যাঁ, অবলিকলি, এগুলো গাইনিতে গেলে ইন্টারনি গেলে তখন তোমরা দেখবা পড়বা। এপিসিওটমি যখন দিই তখন এটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার ভ্যাজাইনাল আউটলেটে আমরা কেটে দিই, ইনসিশন মানে কেটে দাও, কেটে দিলে হয় কি এটা ওপেন হয়ে যায়, তখন বাচ্চাটা ডেলিভারি হয়ে আসে। এরপর আবার সেলাই করে দিই, জাস্ট ওপেনিংকে বড় করা। এই জন্য যাদের এরকম লেগস থাকবে, লুজ থাকবে, ফোল্ডেড থাকবে, তাদের ক্ষেত্রে তো নরমাল ওপেনিং এর চেয়ে আরো ন্যারো থাকবে, ওর কথা ঠিক আছে। তখন ওই যে এপিসিওটমি দিলে হয়ে যাবে। নরমালিও দিতে হয়, এর
মধ্যে এরকম ল্যাগস থাকলে ইনটেক থাকলে এদেরকে তো আরো বেশি বাচ্চা ডেলিভারি হবে আবার সেলাই করে দেবে। এই জন্য তোমরা শুনবা যে নর্মাল ডেলিভারি তো সেলাই দিছে, এই যে এপিসিওটমি। আর ওকে ফাইন, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার অনেকে স্যার অ্যাসাইনমেন্ট যে জমা দিবে ওরা স্যার অনেকে স্যার গ্রামে আছে, ওরা স্যার কেমনে অ্যাসাইনমেন্ট জমা দিবে যদি দেয়? হোয়াটসঅ্যাপে দিবা আর কি, এগুলো তোমরা সিস্টেম সোহেল স্যার বলবেনই তোমাদেরকে, হোয়াটসঅ্যাপে? ছবি তুলে দিবা। মডার্ন যুগে কত কিছু করা যায়, ঠিক আছে? মডার্ন যুগে অনেক কিছু করা যায় না, তো দূরান্ত থেকে ক্লাস করতেছো না তোমরা এরকম আর কি। আচ্ছা এখন পার্টিসিপেন্ট তো অনেক বেশি দেখি আমাদের মাঝখানে আসে নাই কে কে বলো প্রথম দিকে? 1 2 3 4 5 রোল 6 অ্যাবসেন্ট, স্যার 7 রোল 8 9 6 10 রোল 35 আর স্যার রোল 47 ওরা স্যার একবারও জয়েন দেন। এখন তো 49, তার মানে তো কেউ না কেউ আসছে 49। কি কি বললা? 49 আছে তো, তারপরে বললা না স্যার রোল 6 রোল 35 রোল 47। ওকে 47 9 35 9 ওকে ফাইন ঠিক আছে। এটা কি রেকর্ডিং মানে কি? এটা আমাদের রেকর্ডিং? জি স্যার আমাদের প্রতিটা ক্লাসে স্যার রেকর্ড করা হয়। তাহলে এটা স্যার একটা রেকর্ডিং এর বাড়তি আইডি। আচ্ছা, তো রেকর্ডিং এর কারণে হচ্ছে আমাদের তাহলে একটা আইডি বেশি এখন, এই তো? জি স্যার। ওকে ফাইন, আমি এই জন্য ওই পার্সেন্টেজ হিসাবটা মিলাতে পারতেছি না। ওকে ঠিক আছে, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আমরা ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে সোহেল স্যারের কাছে জমা দিবা। জমা দেওয়ার পরে আর এর মধ্যে তোমাদের যে প্রবলেমটা আমরা শুনছি এটা একটু জিজ্ঞেস করবো স্যারকে। জিজ্ঞেস করার পরে আমরা দেখি স্যার কি বলেন, এটাকে কতটুকু রিল্যাক্স করা যায়। আর হচ্ছে আমরা যে টপিকসগুলো তোমাদেরকে পড়ালাম একটু রেগুলারাইজেশন থাকলে আমাদের বিষয়গুলো আরেকটু ইজি হবে। তো আজকে যে আমরা তোমাদের বিষয়গুলো পড়ালাম ভার্জিনিটি ডিক্লারেশন, এর মধ্যে পরীক্ষা হচ্ছে কার্ড থাকে ভার্জিনিটি এন্ড ডিক্লারেশন। আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে হচ্ছে প্রথমে বলছি যে ভার্জিনিটি এই টার্মটা হচ্ছে ফিমেলদের জন্য, এটা মেইলের ক্ষেত্রে এই জিনিসটা আসলে লতে বলা নাই, এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে মেল ইজ অলওয়েজ ভার্জিন, এটা আসলে সব সময় ঠিক না। 2 নাম্বার হলো আমরা বলছি যে যদি কোনো ফিমেল কখনো তার সেক্সুয়াল ইন্টারকোর্সের এক্সপেরিয়েন্স না থাকে শি ইজ ভার্জিন। এরপর আমরা বলছি যে এই ভার্জিনিটিটা কি কি সাইন থাকতে হবে, একটা ফিমেলের ভার্জিন ফিমেল গার্লে যা যা থাকবে এটা আমরা তোমাদের বলছি। এরপর আমরা বলছি একটা হাইমেন কিভাবে রাপচার হতে পারে, তো একটা হাইমেন কিভাবে রাপচার হতে পারে সেটার জন্য আমরা তোমাদেরকে বলছি যে অ্যাক্সিডেন্টালি রাপচার হতে পারে, ফল ফ্রম হাইট হতে পারে, সেটা যে কোনো একটা অবজেক্টের উপর বললে, কিন্তু নরমালি রাইডিং সাইক্লিং এবং জাম্পিং এগুলো তো হয় না। এরপর আমরা তোমাদের কিছু ডিজিজের নাম বলছি, এরপর আমরা তোমাদেরকে স্ক্র্যাচিং এর কথা বলছি, লার্জ অবজেক্ট দিয়ে মাস্টারবেশন করলে বলছি, এই সমস্ত কন্ডিশন গুলোতে তোমার হাইমেন রাপচার হতে পারে বলে আমরা বললাম। এরপর আমরা বলছি যে একটা হাইমেনের কি কি ধরনের টাইপস থাকে, আমরা 9 ধরনের টাইপস বলছি। এর মধ্যে মোস্ট কমন টাইপস কি ছিল বলতে পারবা? সেমিলুনার বা ক্রিসেন্টিক টাইপ, ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে এনুলার আছে, তারপরে ইনফ্যান্টাইল আছে, এরপর হচ্ছে তোমার ক্রিপ্রিফর্ম আছে, ফিমব্রিয়েটেড আছে, অনেকগুলো আছে। এর মধ্যে আমাদের পরীক্ষা অনেক সময় স্যাররা জিজ্ঞেস করতে পারে ফিমব্রিয়েটেড হাইমেনটা কিরকম। ফিমব্রিয়েটেড হাইমেনটা বলছে আমরা একটু ওয়েভি থাকবে, একটু নচের মতো থাকবে, লেজের মতো থাকবে, একটু জালিজের, এটা হচ্ছে ফিমব্রিয়েটেড থাকবে। আরো অনেক ধরনের টাইপস আছে, ক্রিপ্রিফর্ম টাইপ, সেপ্টেট থাকে, এরকম অনেকগুলো টাইপ থাকে। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ইমপারপোরেট যদি থাকে অর্থাৎ ইনটেক হাইমেন, কি সমস্যা হবে? ওই যে তার মেনস্ট্রুয়াল ব্লাড গুলো কালেকশন হবে, এর ফলে এটাতে কি হবে, এখানে তার মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়াল যে পিরিয়ড এটা দেখা যাবে না। তুমি বলতে পারো স্যার এটা ট্রিটমেন্ট কি? অবভিয়াসলি ইট শুড বি ট্রিটেড, এটা ট্রিটমেন্ট লাগবে। এটা ট্রিটমেন্ট হচ্ছে একটা ইনসিশন দিয়ে ওপেনিং করে দেয়া। এটা আমরা ক্লিনিক্যালি প্রায় সময় গাইনিতে কেসগুলো পাওয়া যায় যে ইমপারপোরেটেড হাইমেন বা ইনটেক্ট হাইমেন থাকলে সেটা তো অবভিয়াসলি তার পিউবার্টাল এজে কি এটা বোঝা যায়, তখন সেটা করা হয় কি, তখন সেটা একটা ছোট্ট ইনসিশন দিয়ে এটা ওপেনিং করে দেওয়া হয়। তখন এই যে মেনস্ট্রুয়াল পিরিয়ড গুলো রেগুলারাইজেশন হয়, ব্লিডিং গুলো ঠিক মতো বেরিয়ে আসে, এবং যে কোনো ধরনের এরকম আত্মীয় স্বজন তোমাদের কোনো পেশেন্ট থাকলে এগুলো গাইনোকোলজিস্টের কাছে পাঠাই দিলে ওনারা এটা করে দিবেন। না হলে দেখা যাবে তোমার মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সমস্যা হচ্ছে, ইনফেকশন হচ্ছে, কালেকশন হচ্ছে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হচ্ছে, এন্ডোমেট্রিয়াসিস হচ্ছে, সেপসিস ডেভেলপ করতেছে, এটা কিন্তু ক্লিনিক্যালি একটা মানে ট্রিটমেন্ট করার মতো একটা ব্যাপার।
এরপর আমরা বলছি যে একটা ইনটেক্ট হাইমেন বা আনরাপচার হাইমেন কি তোমার অ্যাবসলিউট প্রুফ, এটা থাকলেই কি মানে ভার্জিন নো, এটা নট অ্যান ইটসেলফ অ্যান অ্যাবসলিউট প্রুফ। কারণ হলো আমরা বলছি এটা খুব ইম্পর্টেন্ট যে অনেক সময় দেখা যায় তোমার লেগস থাকলে, লুজ থাকলে, ফ্লেশি থাকলে, থিক থাকলে এই সমস্ত হাইমেনাল অরপিসে এদের ক্ষেত্রে ডিস্টরশন হয়, ডিসপ্লেস হয়ে দেখা যায় রাপচার হয় না, তোমার কি কিন্তু তোমার সেক্সুয়াল ইন্টারকোর্স করলে কিন্তু রাপচার হয় না, ডিস্টরশন হয়। ফলে এটা সব সময় ইনটেক হাইমেন ইজ নট অ্যাবসলিউট প্রুফ। তো প্রিন্সিপাল সাইন হলো তিনটা, এই তিনটা মিলে আমরা এক্সামিন করে ফরেনসিকে আমরা বলে থাকি এটা ভার্জিন গার্ল। সেক্ষেত্রে হচ্ছে ইনটেক হাইমেন, এরপর হচ্ছে ইনটেক কমিশন অ্যান্ড ফোরসিটি, এরপর আমরা বলছি ভেজাইনাল রগোসিটি। এরপর আমরা বলছি যে হাইমেনাল ওরিপিসটা সাইজ কেমন থাকে, এটা হলো পার ইয়ারে তোমার কি হয় 1 1 মিলিমিটার সেন্টিমিটার, 1 করে। মিলিমিটার করে এটা বাড়ে। এরপর হচ্ছে ভেরি গুড। এরপরে কি হয় যে এটা পিউবার্টাল এজিকে ফিঙ্গার ক্রস পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এরপরে আমরা তোমাদেরকে বলছি যে ডিফ্লোরেশন হচ্ছে লস অফ ভার্জিনিটি, এবং এই ভার্জিনিটি এবং ডিফ্লোরেশনের মধ্যে বেসিক ডিফারেন্স যেটা, এটা আমরা বলছি পরীক্ষার রিটেনের মধ্যে প্রায় সময় আসে, এটা আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। তো এতটুকুই থাকুক আমাদের আজকে, আমার মনে হয় এই জিনিসগুলো এভাবে চলুক। আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়টা বলবো আর তোমাদের ওটার আপডেট আমরা জানাবো। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করে দিব এটা। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা একটু রোল নাম্বারগুলো লিখে নিচ্ছি, 6, 35 এবং হচ্ছে 47 একটা কথা বলছো বেলাল? 47 স্যার। 47, 6, 35 এবং 47। Okay, fine. ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাই লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।